সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের তৃতীয় দিনের আলোচনা চক্র শুরু হচ্ছে চাইল্ড কেয়ার এবং প্রোটেকশনের উপরে যে আলোচনা চক্র চলছিল সেটা আজকে আমরা তৃতীয় দিনে শুরু করব। তার আগে আমাদের গ্রুপ সি, গ্রুপ বি যে সদস্যরা আছো, নাম লিস্ট করা আছে, তাদের মধ্য থেকে আলোচনা শুরু হবে। আমি সুনীল দাসকে অনুরোধ করছি একটু তাদেরকে আহ্বান করবেন এবং ওদের এটা পরিচালনা করবেন। অপরাজিতা রায়চৌধুরী, আপনাকে অনুরোধ করছি আপনি সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটা শুভ উদ্বোধন করুন। তৃতীয় দিনের সেশন আমরা শুরু করতে চলেছি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ সঙ্গীত দিয়ে আমাদের আজকের এই সেশন শুরু করবার জন্য। তো আমরা আমাদের আজকের রিক্যাপ সেশন, গতকালকে দায়িত্ব দেওয়া ছিল 2 নম্বর টিমকে, তাদেরকে অনুরোধ করছি তোমাদের প্রেজেন্টেশন করবার জন্য চলে এসো। আর বাকি টিমদের অনুরোধ করবো যে আপনারাও এই প্রেজেন্টেশনে অংশগ্রহণ করবেন তাদের এটা হয়ে যাওয়ার পরে। এবং আজকে তৃতীয় টিম প্রস্তুত থাকবে সারাদিনের রিক্যাপ করবার জন্য। আগামীকালকে তৃতীয় টিম প্রেজেন্টেশন করবে, তাই তো? ঠিক আছে। গুড আফটারনুন সকলকে। এখানে উপস্থিত আমাদের বিএড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের অনারেবল গেস্ট মন্দিরা ম্যাম, সুরজ স্যার এবং সকল ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ যে আজকে সেশনে উপস্থিত হয়েছে। তো আমরা একটা জুভেনাইল জাস্টিসের উপর 5 দিনের একটা অ্যাড অন কোর্স করছি। তো আজকে আমাদের তৃতীয় দিন এবং কালকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা আজকে প্রদান করব। তো আমি আর আমার সহপাঠী পৌলমী মিলে জিনিসটা করব। তো শুরু করার আগে একটা কোটস, the children of today will make the India of tomorrow. The way we bring them up will determine the future of the country. Jawaharlal Nehru, first Prime Minister আমাদের ইন্ডিয়া, তার এই কোর্সটা অনেকটা এই টপিকের সাথে রিলেটেড। তিনি এখান থেকে কি বলতে চেয়েছেন, তিনি এখান থেকে কি বোঝাতে চেয়েছেন সে নিয়ে আমরা আলোচনা করব। আমরা পুরো প্রেজেন্টেশনটাকে একটা চার্ট এবং একটা পিপিটির মাধ্যমে পরিবেশনা করেছি এবং কিছু পার্টিসিপেট মানে কিছু ভাগ করে দুটোকে আলাদা করা হয়েছে। আমি অর্ধেক করবো, অর্ধেক পৌলমী বলবে। তো ফার্স্ট যে পোর্শনটা সেটা পৌলমী আলোচনা করবে। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং অতিথিবৃন্দদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমার সহপাঠীদেরকে ভালোবাসা জানিয়ে
আমি আজ আমার উপস্থাপনা করছি। আমার প্রথম আলোচনার বিষয় হলো চিলড্রেন কারেন্ট সিচুয়েশন, অর্থাৎ আমি এখানে কিশোরদের ন্যায় বিচার নিয়ে যে কর্মসূচি সেটার উপরে কিছু আলোচনা করতে চাই। কিশোরদের ন্যায় বিচার অর্থাৎ শিশু মানে 14 থেকে 18 বছর বয়সী যেসব শিশু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন রকমের চুরি এবং অপরাধমূলক কাজকর্মের সাথে লিপ্ত হচ্ছে, এবং এই সব থেকে তাদেরকে বের করে আনার জন্য এবং তাদেরকে উপযুক্ত ন্যায় বিচার দেওয়ার জন্য দি প্রোগ্রাম ফর জুভেনাইল জাস্টিসের তরফ থেকে মানে তারা বিভিন্নভাবে গবেষণা করে এবং আলোচনার মাধ্যমে তারা এইসব কর্মসূচি গ্রহণ করছে। আমার নেক্সট পয়েন্ট হলো পথ শিশুদের জন্য কর্মসূচি। পথ শিশু অর্থাৎ যারা স্টেশনে বা রাস্তার ধারে যারা ভিক্ষাবৃত্তি করে, সেই সব শিশুদেরকে, অথবা যারা অনেক সময় ট্রেনে যাদেরকে ঝাড় দিতে দেখা যায়, অনেক সময় রাস্তায় ঝাড় দিতে দেখা যায়, সেই সব শিশুদেরকে কাছে ডেকে এনে ফার্স্টলি তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদের নাম এবং তাদের বাড়ি কোথায়, সবটা জিজ্ঞাসা করার পর তাদেরকে চিলড্রেন যে ওয়েলফেয়ার কমিটি আছে তাদের হাতে তুলে দিতে হবে এবং তাই নেক্সট কর্মসূচিগুলো গ্রহণ করবে। ভারত সরকারের আইন অনুযায়ী বলা যায় যে ভিক্ষাবৃত্তি যে ব্যাপারটা সেটা অবৈধ এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। নেক্সট আমার পয়েন্ট হচ্ছে গৃহহীন শিশুদের জন্য কর্মসূচি। গৃহহীন বলতে বোঝানো হয় যাদের বাবা মা কেউই নেই, যারা অনাথ, তাদেরকে গৃহহীন বোঝায়, অথবা যাদেরকে অ্যাডপ্টেড চাইল্ড হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে গৃহহীন বলে। তো গৃহহীন তারা সেই অর্থে, তো সেই সব শিশুদের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও কিছু কর্মসূচি গ্রহণ করছে। এবং তারপর দুস্থ শিশুদের জন্য কিছু কর্মসূচি। দুস্থ বলতে আমরা বুঝি যাদের বাবা মা আত্মীয় পরিজন হয়তো সকলেই আছে, কিন্তু তারা আর্থিক দিক থেকে খুব একটা সচ্ছল নয়, একদমই দুস্থ, যাদের পড়াশোনা করার ক্ষমতা নেই নিজের মতন করে এবং যাদের আর্থিক সেই সচ্ছলতা নেই, তাদের জন্য কিছু মিশনারি, কিছু হোম এইসব প্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আমাদের দক্ষিণ দিনাজপুরে মোট 4টি হোম আছে, কটেজ হোম, এবং তার মধ্যে তিওরে যদি দেখি আমি তাহলে সেখানে বিবেকানন্দ যে শিশু নিকেতন সেটা রয়েছে 1 থেকে 12 বছর বয়সী মেয়েদের জন্য বা শিশুদের জন্য ফ্রিতে থাকা খাওয়া এবং তাদের যে টিউশন সেগুলো ফ্রিতে দেওয়ার ব্যবস্থা রয়েছে। বালুরঘাটে রয়েছে আমাদের নিবেদিতা সেবাশ্রম, সেখানেও সেম ওই থাকা খাওয়া এইসব কিছুর ব্যবস্থা তাদেরকে ফ্রিতে করে দেওয়া হয়। তাছাড়াও রয়েছে পর্দহতে এবং গঙ্গারামপুর, এইসব বিভিন্ন স্থানে শিশুদের জন্য বিভিন্ন কমিটি বা এইসব করে দিয়েছে। নেক্সট পয়েন্টটা ব্যাখ্যা করবে কি? ইম্প্যাক্ট অফ মিশনারিজ অ্যান্ড মাদ্রাসাস। তো আমরা সবার প্রথমে মিশনারিজ নিয়ে একটু আলোচনা করবো। এই মিশনারিজ কি এবং কেন ছিল ইন্ডিয়াতে, তাদের কি বা উদ্দেশ্য ছিল। তো মেন দুটো উদ্দেশ্য বলা যেতে পারে, একটা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশনটাকে ইন্ডিয়াতে স্প্রেড করা আর খ্রিস্ট ধর্ম প্রচার করা। এটা তো একটা ডিবেটিয়াল একটা বিষয়, আমি এটাতে আলোকপাত না করে আমাদের যে মেন বিষয় সেটা নিয়ে বলছি। মিশনারি তো প্রথমত যে পর্তুগিজদের আগমনের পর থেকেই চলে এসেছিল অল ওভার ইন্ডিয়াতে। তার পরবর্তীতে তাদের যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলো অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচালিত হয়েছিল। শুধুমাত্র যে রুরাল এরিয়া না, আরবান এরিয়াতেও মিশনারিজদের যে আমাদের যে চাইল্ডের যে ডেফিনেশন 0 থেকে 18 বয়স সংখ্যার মধ্যে যে শিশুরা, তাদেরকে প্রথাগত শিক্ষা বা থাকা বা হেলথের বিষয় মিশনারিজদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। একটা আছে এখানে, the first direct effort at educating Hindu girls of the higher classes was made at Madras in 1841 by the missionaries of Scottish Church, an attempt that had to struggle against many obstacles. এটা বলা যেতে পারে প্রথম নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে একটা বিশাল বড় পদক্ষেপ, এবং স্কটিশ চার্চের একটা মিশনারিজ যারা বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে এই জিনিসটা শুরু করেছিল। নেক্সট মাদ্রাসা হলে আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা আসে যে রিলিজিয়াস থিঙ্কিং, মানে রিলিজিয়াস বুকস পড়ানো হয় বা অন্য কিছু। তো এইসব চিন্তা ভাবনা থেকে বেরিয়েছে একটা নতুন, যদি আমরা চিন্তা ভাবনা বা ধারণা রাখি, তো মাদ্রাসা সেই সব অঞ্চলে খুব জনপ্রিয়, যেসব খুব প্রত্যন্ত রুরাল এরিয়া, মুসলিম রুরাল এরিয়া, যেখানে হয়তো একটা গভর্নমেন্ট স্কুল বা স্কুল নাও থাকতে পারে, সেই সব এরিয়াগুলিতে মাদ্রাসার অনেকটা কন্ট্রিবিউশন রয়েছে, বিশেষভাবে মুসলিম গার্লস বা ছেলেদের ক্ষেত্রে। Next, sir. Current situations of children's education. বর্তমান সিচুয়েশনস কি আছে আমাদের চিলড্রেন এডুকেশন সম্পর্কে। তো চিলড্রেন এডুকেশন সম্পর্কে বলতে গেলে আমাদের তো যেহেতু 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত বলতে হবে, তার ছাড়াও অনেক রকম পদক্ষেপ আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার।
এডুকেশন এম্পাওয়ারমেন্ট ফর গার্লস। নারী শিক্ষা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে অনেকটা বিস্তারিত আলোচনা করা দরকার। কিন্তু যে মানে নারী শিক্ষা যে বিষয়টা, যেটা আমরা শিশু শিক্ষা, এখানে নারী বলতে 18 বছরের উপর না 18 বছরের নিচে ধরা হচ্ছে। যেসব রুরাল এরিয়া, যেসব এরিয়াতে মানে একদমই নিম্ন সম্প্রদায়ের অধিবাসীরা বসবাস করে, সেই এরিয়াগুলোতে নারী শিক্ষার বিস্তার খুবই কম। স্ট্রাকচারে দেখলে যে নারী শিক্ষা সেই সব অঞ্চলে, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে রাজস্থান বা বিহার বা উত্তরপ্রদেশের যে ওমেন এডুকেশনের যে রেটটা, সেই রেটটা অনেকটা নিচে আমাদের অন্যান্য যে কোনো স্টেটের তুলনায়। চাইল্ড লেবার, এটা বলা যেতে পারে আমাদের সোসাইটির একটা অভিশাপ বলা যেতে পারে। একটা বাচ্চা যে 6 বছর বা 7 বছর বা 10 বছর, যে তার সমাজ যার পরিবারের আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে না পেরে তার ফ্যামিলিকে সাহায্য করবার জন্য বা অন্য কোনো রকম মানে দায়বদ্ধতা তার অবশ্যই আছে, যার জন্য সে এইসব কাজ করছে। অর্থাৎ আমরা আজকে একটা ডালপুরির দোকানে গেলাম বা একটা চায়ের দোকানে গেলাম, সেখানে দেখছি একটা বাচ্চা ডালপুরি দিচ্ছে বা চা দিচ্ছে, সেটাও এক ধরনের চাইল্ড লেবার, এবং তার জন্য আমরাই দায়ী, আমাদের সোসাইটি দায়ী বা তার বাবা মাই দায়ী যে তাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এখানে কিছু ছবি আছে যেগুলো দেখলে আমাদের বর্তমান ভারতবর্ষের সাথে আমরা ম্যাচ করতে পারবো, যে আমরা তৃতীয় বিশ্বের দেশ এবং খুব ডেভেলপিং কান্ট্রি, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়াল বাস্তব চিত্র যে এই ছেলেমেয়েগুলো আমাদের মতনই সুযোগ সুবিধা পেলে হয়তো আমাদের থেকে ভালো জায়গায় পৌঁছতে পারতো, কিন্তু এরা আজকে চাইল্ড লেবার হিসেবে নিজেদের জীবনযাপন অতিবাহিত করছে। তো খুব বড় একটা সোশ্যাল মেসেজ এখান থেকে যাবে। তো কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ফার্স্ট, স্পেয়ারিং। অবশ্যই স্পেয়ারিং অ্যাওয়ারনেস দুটো দিক থেকে করা উচিত, একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে আমাদের সোসাইটি অবশ্যই দরকার, কারণ সোসাইটি যদি ডেভেলপ না হয় তাহলে এই জিনিসগুলোকে আটকানো যাবে না, কারণ গভর্নমেন্ট তো বিভিন্ন রকম স্কিম তৈরি করছে এই বিষয়গুলো। নেক্সট হচ্ছে মনিটরিং ফর দ্য স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশনস অফ ল। গভর্নমেন্টের প্রচুর ল আছে যে চাইল্ড লেবার অবৈধ, আমরা সকলেই জানি গভর্নমেন্টের ল আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্টেশনের অভাব আছে, সেসব বড় বড় আরবান এরিয়াই হোক আর ছোট রুরাল এরিয়াই হোক। নেক্সট হচ্ছে সেন্ডিং মোর চিলড্রেন টু স্কুল। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ তার বাবা মার উপর নির্ভর করে, যে প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে অন্তত মানে প্রথাগত শিক্ষা বলতে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশন প্রদান করা প্রত্যেক বাবা মার কর্তব্য, যে তার শিশুকে স্কুলে পাঠানো উচিত। নেক্সট হচ্ছে হেল্পিং ইন চাইল্ড এডুকেশন। এটা তো গভর্নমেন্টের অনেক পলিসি আছে, অনেক স্কলারশিপ আছে যারা গভর্নমেন্ট দিচ্ছে, যাতে চাইল্ডরা আরো ভালো ডেভেলপ করতে পারে ফর এডুকেশন পারপাস। আর আমরা অনেক এনজিও আছে যারা দুস্থ শিশুদের নিয়ে তাদের এডুকেশন নিয়ে কাজ করে। নেক্সট হচ্ছে ডিসকারেজিং পিপল টু এমপ্লয় চিলড্রেন ইন হোমস অ্যান্ড ফ্যাক্টরিজ। সেই সব মানুষ যারা বলে যে পড়াশোনা করে কি হয়, কোনো লাভ নেই পড়াশোনা করে, বাবা তো ইনভার্টার কাজ করছে, তুইও পড়ে নে, বা কালকার এই কারখানায় একটা কাজ আছে, চলো ওখানে গিয়ে কাজ কর, একটা পয়সা উপার্জন করতে পারবি। তো সেই সব মানুষদের থেকে দূরে থাকতে হবে, যেসব মানুষরা এইসব কথাবার্তা সোসাইটিতে ছড়ায়। এবং নেক্সট হচ্ছে সাপোর্টিং ভিকটিম অফ চাইল্ড লেবার। তো সেই সব চাইল্ড ভিকটিমস যারা চাইল্ড লেবারকে সাপোর্ট করে, অর্থাৎ আমরা করোনাতে দেখেছিলাম যে বহু পরিযায়ী শ্রমিক এক দেশ থেকে আরেক দেশে গেছে কাজ করতে, তারা ছেলে মেয়েদেরকে নিয়েও গেছে, সেখানে থাকাকালীন হয়তো বাবা কনস্ট্রাকশনে কাজ করছে, ছেলেও বাবার সাথেই কাজ করতে ব্যস্ত। তো সেই ছেলেটা রাইট টু এডুকেশনের মধ্যেই পড়ে, সেই ছেলেটার অধিকার আছে শিক্ষা নেওয়ার, সেই ছেলেটার অধিকার আছে আমাদের মতো মানে আমরা যেভাবে পড়াশোনা করছি পড়াশোনা করার, কিন্তু সে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তো নেক্সট হচ্ছে কারেন্ট সিচুয়েশন অফ চিলড্রেন হেলথ, এটা বলবেন। কারেন্ট সিচুয়েশন অফ চিলড্রেন হেলথ, এটার মধ্যে আমি দুটো পয়েন্ট ব্যাখ্যা করবো। একটা হচ্ছে অপুষ্টি আর একটা হচ্ছে সচেতনতার অভাব। অপুষ্টি এবং সচেতনতার অভাব, যেটা বর্তমানে আমরা দেখতে পাই কিছু কিছু চাইল্ড জন্ম নেয় যারা নিউবর্ন সদ্যজাত, এবং তারা দেখা যায় যে নির্দিষ্ট ওয়েটের তুলনায় খুব কম ওয়েট হয়েছে, অর্থাৎ আন্ডার ওয়েট শিশু, তাদেরকে আমরা আন্ডার ওয়েট বেবি বলে থাকি। তো সেই সব আন্ডার ওয়েট বেবি জন্ম নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে তার মা, কারণ তার মা চাইল্ড ম্যারেজের শিকার, অর্থাৎ 18 বছর বয়সের আগেই তার পরিবার থেকে তাকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কারণে সে একজন আন্ডারওয়েট শিশুর জন্ম নিয়েছে। ঠিক আছে, বর্তমানে দেখতে পাওয়া যায় যে ভারতবর্ষে 23% শিশু আন্ডারওয়েট হিসেবে জন্ম নিয়েছে, এবং 50% শিশু এর ফলে অপুষ্টির শিকার। এই জন্য আইসিডিএস কর্মী এবং আশা কর্মী এদেরকে অবশ্যই খুব ব্যবস্থা গ্রহণ করতে হবে গর্ভবতী নারীদের জন্য উপযুক্ত টিকাকরণ এবং তাদেরকে উপযুক্ত সেবা ব্যবস্থা করতে হবে। এবং যারা রুরাল এরিয়াতে বসবাস করে, যেরকম কিছু দুস্থ দরিদ্র মানুষ রয়েছে,
যাদের কাছে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই তাদের কাছে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার জন্য মেডিকেল ক্যাম্প পৌঁছে দিতে হবে, যাতে তাদের মধ্যে কোনো সচেতনতার অভাব না থাকে। এবং অপুষ্টির অভাব দূর করার জন্য অবশ্যই আমাদের ভারত সরকার তরফ থেকে মিড ডে মিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই কর্মসূচিগুলোই এখানে গ্রহণ করা হচ্ছে। নেক্সট বিষয় হচ্ছে কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশনস অফ চিলড্রেন। বিভিন্নভাবে হয় এটা, বিভিন্নভাবে আমরা দেখছি। একটা ছবি দেখা যাচ্ছে এখানে নট ফর সেল বলে, এটা সাধারণত দেখে মনে হচ্ছে যে একটা খুব পিছিয়ে পড়া অনুন্নত জায়গা থেকে বাচ্চাটা উঠে আসা। তো তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্ন অসামাজিক কাজ করানো হয়। তো কি কি অসামাজিক কাজ করানো হয় তা নিয়ে আগে দিন স্যার আলোচনা করেছিলেন, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করবো। স্যার নেক্সট প্রস্টিটিউশন, খুব ভারী একটা ওয়ার্ড, খুব অসম্মানজনক একটা ওয়ার্ড সমাজের ক্ষেত্রে। আমি বলছি কেউ হয়তো মুখ লুকিয়ে হাসতেও পারে। তো প্রস্টিটিউশন জন্ম আমাদের এই সোসাইটি থেকে, কেউ ইচ্ছে করে প্রস্টিটিউট নিজের পেশা হিসেবে গ্রহণ করতে চায় না। তো এই প্রস্টিটিউশন ওয়ার্কারগুলো আমরা একটা পরিসংখ্যান উদাহরণস্বরূপ বলতে পারি যে যখন বেঙ্গল পার্টিশন হয় তখন প্রচুর মানুষ ধর্ষিত হয়েছিল এবং তাদের একটা অংশ তো মেরে ফেলা হয় এবং তাদের একটা অংশ যে স্যারের আগে বলেছিলেন যে দিল্লির রেড লাইট এরিয়া, জিডি রোড বা আমাদের কলকাতা সোনাগাছি, সেখানে তাদের স্থান। তো শুধু তারাই যে ডিসক্রিমিনেট হচ্ছে তা না, তাদের যে চিলড্রেন, তাদের যে বাচ্চা, তারা যখন স্কুলে পড়তে যাবে তাদেরকেও ডিসক্রিমিনেট করা হয়। তার কারণ হচ্ছে তার পিতা তার মাতা এইসব পেশার সাথে যুক্ত বলে। তো আমরা আজকে মডার্ন সিচুয়েশনে চলে এসে একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপন করে আজকে আমরা এই বিষয়গুলো ডিসক্রিমিনেট করছি। তো সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি সোশ্যাল ইভেন্টসের মধ্যে পড়ে। তো স্যার নেক্সট পয়েন্ট, সোশ্যাল ইভেন্টস। সোশ্যাল ইভেন্টস তো অনেক রকম ভাবে হয়। লেট মি সি দ্য ওয়ার্ল্ড, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। একটা বাচ্চা, একটা নারী যে খুব প্রত্যন্ত রুরাল এরিয়া থেকে বিলং করা একটা নারী, যে একটা ছোট বাচ্চা মেয়ে যে জন্মের পর তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ঠিক আছে আর পড়াশোনা করতে হবে না, বাবা মায়ের কাজে সাহায্য করো। তারপরে 16 বা 15 ইয়ার্স এজে তাকে বিবাহ দিয়ে দেওয়া হয়। তার যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, সে যে পৃথিবীটাকে দেখবে বা জানবে, আমাদের মতো অন্যান্য সকলের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলবে, সেই সুযোগটা সে পেয়ে উঠতে পারে না। তো সেটা এক ধরনের সোশ্যাল ইভেন্টসের মধ্যেই পড়ে। আর উদাহরণ আরেকটা বলা যেতে পারে যে এখন আমরা রাজস্থান যদি দেখি, রাজস্থান সিটি হিসেবে, তো 2001 সালে রাজস্থানে সতী ঘটনাগুলো একটা সতী কেস দেখতে পাওয়া যায়। তো 2000 মানে 20 শতকে দাঁড়িয়ে আমরা সতী ঘটনা দেখতে পাচ্ছি। তার মানে সোশ্যাল ইভেন্টস কতটা স্ট্রং এখনো সেটা বোঝাই যাচ্ছে। নেক্সট হচ্ছে চাইল্ড ট্রাফিকিং। এটা কোন বলতে চাইল্ড ট্রাফিকিং শুনেই বোঝা যাচ্ছে এটা শিশু পাচার, অর্থাৎ আমাদের সমাজের সবথেকে বড় একটা অভিশাপের মধ্যে এটা পড়ে। এই শিশু পাচার বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী দেখতে গেলে সারা বছরে 40,000 শিশু পাচার হচ্ছে এবং এদের মধ্যে প্রায় 11,000 শিশু নিখোঁজই থাকছে, এদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এবং বছরে প্রায় 2 লক্ষ শিশুকে পাচার করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিভিন্ন অপরাধমূলক কাজের মধ্যে লিপ্ত করে দেওয়া হচ্ছে এবং এর ফলে এরা বর্তমান সমাজে আর ফিরে আসতে পারছে না এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এইসব কিছুর জন্য দায়ী কিছু পার্সন যারা মানে এই ট্রাফিকিং অর্থাৎ র্যাকেটের সাথে যুক্ত রয়েছে এবং এরা তাদের নিজেদের ইনকাম বাড়ানোর জন্য সেই সব শিশুগুলোকে টোপ হিসেবে ব্যবহার করছে এবং সেই শিশুগুলোকে পাচার করছে। পরিসংখ্যান হিসেবে দেখতে গেলে 2016 থেকে 2022-এর পরিসংখ্যান যদি আমি দেখি, তাহলে যেসব রাজ্যগুলিতে সব থেকে চাইল্ড ট্রাফিকিং এর সংখ্যা বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্য। আজকে এই যে বিষয়গুলো আমরা তুলে ধরলাম, এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা বড় কারণ যদি আলোচনা করা তুলে ধরা যায়, তাহলে এই সব জিনিসের ক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে সোসাইটি, এই চাইল্ড রিলেটেড যে বিষয়গুলো হচ্ছে, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এক তো সোসাইটি, দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ল বা রেজুলেশন ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে না হওয়া। তো গভর্নমেন্ট নিজের কাজ করবে, তো আমাদেরকে অবশ্যই এই দিক থেকে সচেতন হতে হবে যে আমরা ভবিষ্যতে যদি এইসব জিনিস আমাদের চোখের সামনে হয় বা আমরা দেখি, তার প্রতিরোধ করা। স্বামী বিবেকানন্দের একটা খুব বিখ্যাত কোর্স আছে যে এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অলরেডি ইন ম্যান। এখানে ম্যান বলতে তিনি বাচ্চা, 18 বছরের নিচে এবং 18 বছরের উপরে দুজনকে উল্লেখ করেছেন। তো সকলের সমান অধিকার আছে, সকলের সমান রাইটস আছে এডুকেশনে, কাউকে ডিসক্রিমিনেট করা মানে যায় না সেখানে। আমরা ডক্টর বি আর আম্বেদকরকেও পেয়েছি, আরো অন্যান্য অনেক সোশ্যাল রিফর্মার্স আছে যারা মানে নিজের
নিজের বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে নিজের জীবনে সফল হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর উপস্থাপন করেছে। তোমাদের জন্য খুব জোরে হাততালি দিতে হবে তো। খুব ভালো ছিল, অত্যন্ত সুন্দরভাবে বোঝাপড়া করে ওরা খুব খেটে এবং অত্যন্ত যত্ন করে যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সঙ্গে অ্যাড করে এবং তার সঙ্গে লিখেছে এখানে আমাদের চার্ট পেপারও তার পয়েন্টগুলো করেছে, তার জন্য অত্যন্ত খুশি। এবং আমরা চাই এভাবেই প্রত্যেকে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের জানা বোঝার যে স্তরগুলোকে আমরা বাড়তে থাকি। এবং যেটা আমি লক্ষ্য করলাম যে ওরা কিন্তু প্রচুর পড়াশোনা করেছে, এইটা আমার কাছে ভীষণ ভীষণ অ্যাট্রাক্টিভ লাগে। ওরা যে খেটেছে তার প্রমাণ অনেকগুলো বিষয় যেগুলো তারা তুলে ধরেছে, যেগুলো আমি আলোচনাতে করতে পারিনি বা করিনি বা আমি এড়িয়ে গেছি, কিন্তু ওরা একদম সচেতনভাবে সেই পয়েন্টগুলো কিন্তু এখানে তুলেছে, যেটা সত্যি একটা অত্যন্ত ভালো দিক। যাই হোক, আগামীকালকে গ্রুপ নাম্বার 3-তে ও বলছে একা হয়ে গেছে, তাই না? না, ওর সঙ্গে তাহলে একজন অন্য কেউ যদি কেউ সহযোগে থাকে, 3 নম্বর গ্রুপে তুমি অন্য কাউকে সঙ্গে নিয়ে নাও। আমাদের যদি সময় থাকে, যদি কালকে দিন যায় তাহলে দুটোকে একটা করে দাও। আচ্ছা, তাহলে 4 নম্বর গ্রুপে কে ছিল? কয়জন আছে? 4 নম্বর গ্রুপে কে আছে? আচ্ছা স্যার এসেছিলেন একদম এসেছিল। আচ্ছা, ওই নামগুলো কোথায় গেল? হ্যাঁ, আছে আছে, আমার কাছে আছে। নামগুলো কোথায়? নামগুলো করে দেখো তো পারবে। তাহলে লিস্ট আছে দেখি, কালকে ছবি তোলা ছিল দেখি। না, এখানে লিখে দেবে। মানে 3 নম্বর গ্রুপে তো 12 জন ছিল। 3 নম্বর গ্রুপে, হ্যাঁ, 3 নম্বর গ্রুপে কারা কারা আছে একটু হাত তুলবে। 3 নম্বর গ্রুপে কারা কারা রয়েছে? 2 জন। আর কে 3 নম্বর গ্রুপে? আর কই? ওই লিস্টটা কোথায় গেল? আমার কাছে আছে, আমার ব্যাগে রাখা আছে। ও আচ্ছা আচ্ছা। তো 3 নম্বর গ্রুপের 12 জনের মধ্যে 2 জন। 3 নম্বরে যাও না, কি হবে? যারা পড়েনি বলবে 1 নম্বর থেকে 3 নম্বরে যাও। ও কালকে আসবে কি সিওরিটি নেই না, তাহলে সিওরিটি না থাকলে দরকার নেই। সিওরিটি কার্ড আছে, সে চলেছে। 1 নম্বর বা 2 নম্বর গ্রুপে কেউ আছে যারা ওকে হেল্প করবে? পরীক্ষার ব্যাপারে তো কালকে কালকে কিন্তু এক্সাম হবে, এক্সামের মার্ক থাকবে কিন্তু ওটা অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো লিঙ্কটা, কালকে আপনি প্রিন্ট করে রাখবেন। মানে কালকে যারা আসবে না তারা কিন্তু মিস করবে। তো যাই হোক, প্রশ্ন কে থাকবে? একজন ভলেন্টারি বলুন, নাহলে আপনি টিচার ঠিক করে দেবেন। আচ্ছা, চলে বলো, দাঁড়াও, চলে এসো। সামনে চলে এসো। তাহলে তোমরা 2 জন মিলে ঠিক করবে আজকে যা সেশন হবে সবগুলো আজকের উপরে কালকে বলবে, আজকে পয়েন্ট আউট করো, কালকে তার উপর বাকিরা একটু হেল্প করবে। হ্যাঁ, তোমরা সবাই যদি একটু হেল্প করবে কিন্তু সামনে এসে বসো। সামনে চলে এসো। 2 জন একসঙ্গে বসো। ওটা আগে আছে 2 জন একসঙ্গে বসো। কালকে যা ক্লাস হয়েছিল, ওরা যা বুঝেছে, যেটুকু জেনেছে, তার সঙ্গে ওদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা ইনপুট দিয়ে ওরা প্রেজেন্টেশন রাখবে আমাদের সবার সামনে, তাই কিনা? এই জিনিসটাই আগামীকাল তোমাদেরকে করতে হবে এবং তোমরা আরো বাকি স্টুডেন্টদের হেল্প নাও। আলোচনা হবে তার এটা খাতা বের করে নোট ডাউন করো। পয়েন্ট আউট করো, পয়েন্টগুলো দেখো কি উনি কি বললেন। হ্যাঁ, খাতা বের করে আমি শুরু করছি। স্যার, আমি ওই আগে এটা কালকে জন্য রেডি করছি। আমার ওই আগের স্লাইডে কিছুকে কতগুলো জায়গা আলোচনা করতে করতে যেখানে শেষ করেছিলাম, তারপর থেকে আমি আবার শুরু করছি আজকে। বিষয়গুলো কিন্তু আমরা ওই আবার সেই চাইল্ড রিলেটেড ইস্যুগুলোতেই থাকবো। কালকে চাইল্ড ট্রাফিকিং নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম, কিন্তু অনেকগুলো জায়গা আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি। সেই জায়গাগুলো তো আমি ঢুকবো আবার। এখানে আমরা কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল প্রভিশনস ফর প্রোটেক্টিং দ্য রাইটস অফ চিলড্রেন ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারত সরকার কিভাবে আইনগতভাবে আমাদের শিশুদেরকে সুরক্ষিত রাখবার জন্য কি কি ধরনের অধিকার দিয়েছে এবং কি কি ধরনের সুরক্ষা বিধি রয়েছে, তার উপরে আমরা ছোট্ট করে একটু আলোচনা করবো আজকে। ঠিক আছে?
অর্থাৎ আমাদের ন্যাশনাল পলিসি কি রয়েছে শিশুদের জন্য? ন্যাশনাল পলিসি। ন্যাশনাল পলিসিটা কি? যে নেশনস চিলড্রেন আর এ সুপ্রিমলি ইম্পর্টেন্ট অ্যাসেট। কি আর বোঝা গেল? আমাদের সম্পদ। আমরা বারবার বাংলাতে কি বলি যে শিশুরাই সম্পদ, শিশুরাই জাতির ভবিষ্যৎ বলি কিনা? এটা কিন্তু আমাদের একদম বেদ বাক্য যে কি, যে সুপ্রিমলি ইম্পর্টেন্ট অ্যাসেট চিলড্রেন। Their nature and solicitude are our responsibility. Children program should be find prominent part in our national plan for the development of human resources, so that our children grow up to become robust citizens, physically fit, mentally alert and morally healthy. তাহলে আমাদের ন্যাশনাল পলিসিতে কি বলছে? শিশুদেরকে ঠিকঠাক তৈরি করতে গেলে কি কি দরকার? একটা সঠিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গেলে প্রথমেই দরকার ফিজিক্যালি ফিটনেস, তাই না? আমরা তার কি মেন্টাল সাপোর্ট দরকার, হেলথ সাপোর্ট দরকার, ফুড সিকিউরিটি দরকার, এগুলো বলেছিলাম। তাহলে ন্যাশনাল পলিসিতে একই কথা বলা আছে। কি বলা আছে? ফিজিক্যালি ফিট লাগবে, মেন্টালি অ্যালার্ট। একটা শিশুকে আমরা নর্মালি অনেক সময় দেখেই বুঝতে পারি যে শিশুটি মেন্টালি হেলদি না আনহেলদি অবস্থায় রয়েছে, বা বড়দেরকে বোঝা যায়, তাই না? আমরা সে বন্ধুদের মধ্যে কথা বলতে বলতে আমরা বলি না, কি রে তোর আজকে মনটা মনে হচ্ছে একটু খারাপ, তুই তো এরকম না, এরকম হয় কিনা আমাদের অভিজ্ঞতাতে? তার মানে কি মেন্টাল হেলথ কোথাও একটা বিঘ্নিত হয়েছে, ডিস্টার্ব অবস্থায় রয়েছে। হ্যাঁ, তাহলে এটা বন্ধুদের সঙ্গে আমরা কি করি? আমরা চেষ্টা করি তার ওটা শেয়ার করার জন্য যে একটু কি হয়েছে বল। তাহলে মেন্টাল হেলথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ নিয়ে আমি আগামীকাল আলোচনা করব যে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতখানি জরুরি। শুধু অঙ্গনারীর ওই পুষ্টিক লাড্ডু বা পুষ্টিকর খাবার বা বাড়িতে ভালো মন্দ খাবার দিলাম, বা আমার আমি বেসিক্যালি ধরা যায় আমি মাসে 50,000 রোজগার করে আমার বাচ্চাকে বলি খুব ভালো ভালো খাবার দেওয়া, যেন হেলদি চাইল্ড বানিয়ে দিলাম, তা কিন্তু নয়। কি দরকার? মেন্টাল হেলথটা ঠিক রাখা দরকার। ফিজিক্যাল হেলথ অবশ্যই ঠিক থাকবে, কিন্তু আজকের দিনে বাচ্চাদের মেন্টাল হেলথ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা একটু আমরা নাগরিক জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, একটু যারা আপার লেভেলে আমরা বসবাস করছি, ইনকাম সোর্স যাদের একটু ভালো, তাদের কিন্তু ফিজিক্যাল বিষয়টা নিয়ে খুব একটা সমস্যা নেই। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে মেন্টাল হেলথে। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চাই এখন হচ্ছে মেন্টাল হেলথে ভুগছে। মেন্টাল হেলথ তাদের ঠিক নেই। এই জায়গাটা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে সবাইকে দেখতে হবে। মেন্টাল হেলথের বিষয়গুলো আমি আগামীকাল আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। এবং আরেকটা বলছে কি মোরালি হেলথ, অর্থাৎ ঠিক মতন একটা বাচ্চাকে যদি আমি এনভায়রনমেন্ট না দিই, যেমন ও প্রেজেন্টেশন দেওয়ার সময় বলছিল যে কোনো বাচ্চা চুরি করতে চলে যাচ্ছে, চুরি করছে বা অন্যরকম ভাবে চলে যাচ্ছে, অর্থাৎ কি তার আশপাশের এনভায়রনমেন্ট ঠিক নেই জন্যই সে কিন্তু করছে। কোনো শিশুই কিন্তু চৌর্যবৃত্তিতে যুক্ত হয় না, কোনো শিশুই কিন্তু ড্রাগ নিতে চায় না, কোনো শিশু কিন্তু হেরোইন খায় না। তাদের অ্যাটমসফিয়ার এমনভাবে তৈরি হয়ে যায়, তারা বাধ্য হয়, ধীরে 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 অ্যাডিক্টেড হয়ে যায়। যেমন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম চাইল্ড যেগুলো আমরা পাই, প্ল্যাটফর্ম চাইল্ডগুলোতে বেশিরভাগই দেখি তারা ডেন্ডাইট নিচ্ছে, তারা গাঁজা খাচ্ছে, তারা বিভিন্ন রকমের নেশার বস্তুগুলো খুব কম পয়সায় তারা আর্ন করছে। হ্যাঁ, মালদাতে যেমন আমাদের একটা সেন্টার মুক্তাঙ্গন বলে একটা বাড়ি রয়েছে আমাদের, এই সমস্ত বাচ্চাদের স্ট্রিট চিলড্রেনদের থাকার একটা ব্যবস্থা রয়েছে। ওখানে আমি রেগুলার একটা সময় যেতাম এবং এখনো স্টেশনে গেলে ওখানে দেখতে যাই বাচ্চাগুলোকে। ওদেরকে যতই চেষ্টা করা হোক দেখানো, দেখা যাচ্ছে যে ওই 10 টাকা পেলেই তাকে ডেন্ডাইট নিয়ে চলে গেল, এনেই প্লাস্টিকে করে নিয়ে তাকে স্মেলটা নিচ্ছে। তাহলে এই ছেলেগুলোকে কিন্তু যে করেই হোক তাকে একটা যদি সুস্থ পরিবেশ যতক্ষণ আমি না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু করতেই থাকে। এই করতে করতে তার মেন্টাল হেলথটা একদমই নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে ফিজিক্যাল হেলথ নষ্ট হতে শুরু করবে। তাহলে আমার একটা বাচ্চাকে ন্যাশনাল পলিসিতে বলছে প্রত্যেকটা শিশুকে তৈরি করতে গেলে আমার এই জিনিসগুলো কিন্তু তার বিল্ড আপ করার জন্য দরকার। ওকে স্যার, নেক্সট এইবার যেটা আলোচনা করছিলাম আমরা জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট, গতকালকেও বলেছিলাম আমরা কিন্তু এখন
2015 এইটা নিয়ে কিন্তু আমরা এখন চলছি। 2000 সালে প্রথম আইনটাকে একটা খুব সুন্দর জায়গায় এনে দাঁড় করানো হলো। 1989 সালে ইউএনসিআরসিতে ভারত সরকার সিগনেচার করে আসার পরে 1992 সালে সংবিধানে গৃহীত হলো। তারপরে আমাদের জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টটাকে পার্লামেন্টে পাস হয়ে চালু হয়ে গেল 2000 সাল থেকে। 2015 সালে এসে এটাকে আবার রিভাইজ করে মডিফিকেশন করে রুল তৈরি হয়ে গেল জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2015। আমাদের যারা চাইল্ড সেক্টরে আমরা কাজ করি, আমরা বলি এটা আমাদের হচ্ছে গীতা, এটা আমাদের বাইবেল, এটা আমাদের ভাগবত, এটা আমাদের ধর্মগ্রন্থ। আমরা যা কিছু সমস্যা সলভ করার চেষ্টা করি এই আইনটা ফলো করি, এটা হচ্ছে আমাদের গাইডলাইন। ঠিক আছে, শুধু আমি না, সারা ভারতবর্ষ এইটাই ফলো করে। এই জুভেনাইল জাস্টিস কেয়ার প্রোটেকশন অ্যাক্টে স্যার নিচে স্যার আগে সব থাকো, এখানে উপরে বাঁদিকে কি লেখা আছে পড়া যাচ্ছে কি জুভেনাইল কনফ্লিক্ট উইথ ল, আর ডান দিকে কি লেখা রয়েছে চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এই দুটো শব্দবন্ধ কি বোঝাচ্ছে, মানে কি কি ল আছে? জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, ওদিকে বলেছে চাইল্ড ইন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন। জুভেনাইল মানে শিশু। আমরা শিশুকে আমাদের এই আইনের ভাষায় দুটো ক্যাটাগরিতে ভাগ করি। শিশুকে মানে ছেলে মেয়ে হিসেবে না, কিন্তু আইনের চোখে শিশুর ক্যাটাগরি দুরকম আমাদের কাছে। কিরকম ক্যাটাগরি? ফার্স্ট নাম্বার 1 ক্যাটাগরি জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, তার মানে আইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এমন শিশু। অর্থাৎ আইনের চোখে শিশুটি কোনো অন্যায় করেছে বা ভুল করেছে, এই ধরনের শিশুগুলোকে বলি আমরা জেসিএল। এখন জেসিএল শব্দটা আমরা বলি না, আমরা বলি সিসিএল, চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল। এই শব্দটা এখন ব্যান হয়ে যায়, 2015 বলছি, এখন 2023-এ এই শব্দটা এখন ব্যান। আমরা এখন বলি সিসিএল, চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, অর্থাৎ যে শিশুটি আইনি সংঘাতে জড়িয়ে পড়েছে সেই শিশু। দেখ ওদিকে কি বলছি, চাইল্ড নিড ইন কেয়ার অ্যান্ড প্রোটেকশন, যে শিশুটির যত্ন এবং সুরক্ষা প্রয়োজন। চাইল্ড নিড ইন কেয়ার অ্যান্ড প্রোটেকশন, কেয়ার অ্যান্ড প্রোটেকশন এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা সব কিছু যাচ করি এই শব্দটা দিয়ে। যে শিশুর যত্ন এবং সুরক্ষা প্রয়োজন সেই শিশুটি কোথায় আসবে? দেখ সবার নিচে লেখা, দেখো কি লেখা আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। দক্ষিণ দিনাজপুর জেলাতে যে কোনো শিশুর যদি কেয়ার অ্যান্ড প্রোটেকশনে কোনো প্রবলেম হয়, সেই কেসগুলো, সেই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে চলে আসবে কোথায়? একটাই জায়গায়। তুমি যেখানেই যাও না কেন, তারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে পাঠাবে, সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। বেসিক্যালি কেয়ার অ্যান্ড প্রোটেকশনের প্রবলেম হলে বাচ্চাকে নিয়ে আমরা কোথায় বেরোই? সবার আগে আমরা সাধারণ মানুষ কোথায় দৌড়াই? থানাতে। একবার সবার মাথা যায় সমস্যা, তার থানায় চলে যাও। থানা হচ্ছে সমস্ত সমস্যা সমাধানের একটা জায়গা। তো থানা কি করবে? থানার কাজ সঙ্গে সঙ্গে ওই শিশুটির সমস্যাগুলো জানানো বা তার বাচ্চাটাকে নিয়ে আসা কোথায়? চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। আমি কোর্টেও যেতে পারি, কোর্টও কি করবে? বাচ্চাটাকে আমাদের কাছে পাঠাবে। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যেতে পারি, সেখানে অনেকগুলো অফিস রয়েছে, সেখানে গিয়েও সমস্যাটা বলে তারাও কি করবে? আমাকে পাঠাবে কোথায়? চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তাহলে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী আমরা বাচ্চা কয় রকম দেখলাম? দুরকম বাচ্চা, একটা হচ্ছে সিসিএল আর একটা সিএনসি। আমরা বলি সিসিএল আর সিএনসি, চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল আর চাইল্ড ইন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন। ঠিক আছে সন্দীপ, জড়িয়ে পড়ে তাদেরকে পাঠানো হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে। ওটাও সেম আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মতনই। দুরকম বাচ্চা, দুরকমের ভুল। এক কথা সহজভাবে বলা চলে যে বাচ্চাগুলো আইনি সংঘাতে জড়িয়ে পড়লো তারা যাবে জেজেবি, জুভেনাইল জাস্টিস বোর্ডে, আর যে বাচ্চাগুলি যত্ন সুরক্ষা প্রয়োজন তারা যাবে সিডব্লিউসিতে। হলো তার মানে দু ধরনের ব্যবস্থাপনা। এইবার কোন বাচ্চাগুলোকে ক্যাটাগরিরাইজ করবো? আমি প্রথমটা কি বলেছি দেখো,
who is found without any home or settled place or about any and without any means of আর যাই হোক সংক্ষেপ মানে মূল মানেটা হচ্ছে যে বাচ্চাটা এক কথা হোমলেস চাই, যে বাচ্চাটি যেমন গতকাল রাত্রিবেলা আমার কাছে একটা ফোন এলো, এক সিভিক ভলেন্টিয়ার আমাকে ফোন করে বলছে যে স্যার আমাদের আরেক সিভিক বন্ধু একটা বাচ্চা পেয়েছে, বাচ্চাটা মোস্ট প্রবাবলি মা মারা গেছে, বাবা বাচ্চাটাকে ফেলে রেখে মানে প্রতিবেশী কাউকে দিয়ে ও ভিনটাতে কাজ করতে চলে গেছে। এটা গতকাল রাতের কথা বলছি। তো বাচ্চাটা কি করেছে মানে লাস্ট 7-8 দিন ধরে এর বাড়ি তার বাড়ি এই বাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বাচ্চাটা কোন ক্যাটাগরিতে পড়ছে? এই যে দুটো ক্যাটাগরি বললাম এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? ইয়েস, এই বাচ্চাটা কিন্তু সিএনসিপি, হোমলেস চাইল্ড। তো আমাকে বললো স্যার এই মুহূর্তে আমি আইসি থানাতেও কথা বললাম, থানার আইসি বললেন যে সুরজবাবুর সাথে কথা বলতে। তো সেই স্যার আপনাকে ফোন করলাম, স্যার কি তাই বললাম বাচ্চারা আছে কোথায় এই মুহূর্তে? বলছি স্যার আমাদের সিভিকের বাড়িতে, আরেক সিভিকের বন্ধুর বাড়িতে আছে, এবং যে বাড়িতে গেছে মেয়েটি ওই সিভিকের যে মেয়ে আর ওই মেয়েটি একই স্কুলে পড়ে, মানে বান্ধবী। তাই বললাম ঠিক আছে তুমি এক কাজ করো, যেহেতু সেফ জায়গাতে রয়েছে মানে ওর বাড়ি থেকে 2 কিলোমিটার মধ্যে, তুমি রাতে বাড়িতে রাখো আর আইসিকে জানিয়ে রাখো, আমাদের সিলেবাস প্রডিউস করে দিই, ওদের থাকার ব্যবস্থা রাখা, ওর এডুকেশন যা যা করার আমরা পরবর্তীকালে করবো। হয়তো বাচ্চাটা হয়তো আজকে আসবে বা আগামীকাল আসবে। এই যে বাচ্চারা হোমলেস চাইল্ড এই ক্যাটাগরিতে পড়বে। স্টেশনে কোনো বাচ্চাকে আমি পেলাম চলে এসছে হোমলেস চাইল্ড, তাহলে এগুলো সবাই সিএনসিপি হবে। Who reside with a person, whether a guardian of the child or not, and such person has threatened to kill or injure the child and there is a reasonable likelihood or threat being carried out, has killed, abused, neglect, মানে এই জায়গায় প্রপার অতটা না করে সংক্ষেপে বলে দিই যে আমার বাড়িতে বাচ্চারা রয়েছে, ধরে আমি ফাদার, আমি বাচ্চাকে খুব করে পিটিয়েছি, একদম এমন মেরেছে হাতটা ভেঙে গেছে, তাহলে কিন্তু ওই রিপোর্টটা চাইল্ড প্রপার্টিতে আছে, কারণ ওই বাচ্চাটা কিন্তু যত্ন সুরক্ষা দরকার। তখন ডিক্লেয়ার করে দেবো আমরা যে বাচ্চাটা সিএনসি বাচ্চা, ওই বাচ্চাটার পালন পোষণ করার অধিকার কিন্তু বাবা মার থাকে না। কারণ আমি হতে পারি সন্তানের পিতা, সন্তানের মাতা হতে পারি, কিন্তু মারার অধিকার আমাকে দেয়নি, তাকে হাত ভেঙে দেওয়ার বা পা ভেঙে দেওয়ার অধিকার দেয়নি, বা তাকে মেরে ফেলার অধিকার আমাকে দেয়নি। হ্যাঁ, তাকে কোনোরকম ভাবে তার আমি যত্ন সুরক্ষা বিঘ্নিত করতে পারি না। যখনই যত্ন সুরক্ষা বিঘ্নিত করবে তখনই কিন্তু আমরা কেস স্টার্ট করব। তো এই ধরনের চাইল্ডগুলো হতে পারে, অথবা হু ইজ মেন্টালি অর ফিজিক্যালি চ্যালেঞ্জ অর মেন্টালি ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চারা যেগুলো সেগুলো কিন্তু সিএনসি হিসেবে আমরা ঠিক করি। তাদের আলাদা আলাদা অনেক বিষয় রয়েছে, ওগুলো পরে সংক্ষেপে আলোচনা করবো। স্যার নেক্সট এগুলো বেশি গভীর হয়ে যাবে এদের কাছে। আচ্ছা, জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, যেটা আমি বলছিলাম যে আমাদের যে বাচ্চাগুলো আইনি সংঘাতে জড়িয়ে পড়ে। আচ্ছা, আইনি সংঘাতে জড়িয়ে পড়াটা কি জিনিস? ভুল কাজ করা বা অন্য দেশ থেকে মানে ধরা যাক একটা 15 বছরের বাচ্চা একটা 5 বছরের মেয়েকে অ্যাটেন্ড টু রেপ। বাচ্চাটা বয়স কত বললাম? 15। আরেকটি বাচ্চার বয়স কত বললাম? দুজনেই চাই। 15 বছরের ছেলেটা ও কিন্তু হয়ে গেল হচ্ছে জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, আইনি সমস্যা হচ্ছে একটা ভুলবশত অপরাধের দিকে চলে যাচ্ছে। আর সিএনসিপি কি হয়ে গেল ওই বাচ্চাটি, যে বাচ্চাটি করেছে। এটা কিন্তু রিসেন্ট একটা ঘটনা, আমি কোথাকার ঘটনা কিচ্ছু বলবো না, বলা যাবে না। অত্যন্ত সিরিয়াস ঘটনা, আমি শোনার পর থেকে 2 দিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। এখনো মানে আমার বললেই আমার মানে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। 5 বছরের বাচ্চাটির ঘরে পাশাপাশি বাড়ি, 15 বছরের ছেলেটি একদম ভাই বোনের মতনই তারা থাকে। বাচ্চাটি মা দেখছে যে আমি অনেকক্ষণ গেছে, মেয়েটা কোথায় গেল? ও জানেন যে দাদার ওখানেই যায় বেশিরভাগ সময়। বাচ্চাকে ডাকতে ডাকতে গিয়ে দেখে যে দরজাটা লক। মা অনেকক্ষণ ধরে ডাকছে,
তাও খুলছে না, তখন জোরে ধাক্কা দেয় তো খুলে যায় দরজা, মানে লকটা খুব শক্ত করে লাগানো ছিল না। তখন তার মা দেখছে যে ছেলেটি বাচ্চাটাকে প্যান্ট পরিয়ে দিচ্ছে। তো যা হয় ওই মুহূর্তে বাচ্চাটির মা ছেলেটিকে বকাবকি করে। কি হলো, এইসব হওয়াতে লোকজন যা হয় জড়ো হয়ে গেল, চিৎকার চেঁচামেচি ইত্যাদি হওয়াতে ছোট বাচ্চাটির মা আর থানায় কিন্তু কমপ্লেন করলো না, ওরা লোকালি এটা মিনিমাইজ করে নেওয়ার চেষ্টা করলো। ঠিক আছে, আমরা মিটমাট করে দিচ্ছি, দুই পরিবার বসে একটা করলো। এটা কিন্তু একটা অপরাধ, এত বড় একটা ঘটনা ঘটে গেল। পরিবারের গার্জেন কি করে এটাকে থামাচাপা দেওয়ার চেষ্টা করলো। এটা করতে গিয়ে কি হলো, একটা বড় ইনসিডেন্ট ঘটে গেল। পরদিন ছেলেটি সুইসাইড, 15 বছর ছেলেটি সুইসাইড করে। তাহলে একটা ঘটনা থেকে দেখো একটা ঘটনা থেকে টার্ন নিয়ে সুইসাইড হয়ে যাওয়ার পরে 5-6 দিন পরে এবার ছেলেটির বাবা মা গিয়ে ওই বাচ্চা মেয়েটির মায়ের নামে থানায় এবার কমপ্লেন যে আমার বাচ্চাকে আত্মহত্যা করবার জন্য প্ররোচনা দিয়েছিল এই মহিলা, তার প্ররোচনাতে আমার ছেলেটিকে মারা যায়। অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক একটা ঘটনা, ইনসিডেন্ট, রিসেন্ট ইনসিডেন্ট, খুব বেশি দিন হয়নি। মানে আমি তখন গুয়াহাটিতে ছিলাম, মানে শোনার পর থেকে আমি কি পরামর্শ দেবো আর কি বা বলবো আমি নিজেই পারলাম, অত্যন্ত সিরিয়াস। যাই তো আমি শুধু একটা বলেছিলাম যে তখন যে মুহূর্তে ঘটনা ঘটলো তখন ওই বাচ্চাটার মা যদি থানায় একটা লিখিত কমপ্লেনটা দিয়ে আসতো, ওই ছেলেটার তেমন কিছু হতো না, আমাদের আইনে ভাষা খুব বেশি কিছু হতো না, হোমে লিখে দেওয়া হতো, তার কাউন্সিলিং চলতো, তার অন্যান্য অনেক আমাদের স্টেপ বাই আমরা সেগুলো করতাম। ওই ছেলেটাও বেঁচে যেত, বাচ্চারাও ভবিষ্যৎ সুরক্ষিত হতো, কিচ্ছু না, খালি ওর বাবা যদি একটা থানায় গিয়ে ইনফরমেশনটা দিত, দেন এই পরের ইনসিডেন্টটা কিন্তু ঘটতো না। আমি ওইটা বললাম যে আপনাদের এত বড় ভুলটা করলেন। তো যাই হোক, এই একটা ঘটনাতে আমি দুটো বাচ্চা উদাহরণ দিলাম, অর্থাৎ সিএনসিপিকে আর সিসিএলটাকে। ধরা যাক কোনো বাচ্চা হিরোইন বিক্রি করে, একটা 15 বছরের বাচ্চা, সে ঘুরে ঘুরে হিরোইন বিক্রি করে বা ড্রাগ বিক্রি করে বা ড্রাগ করে, ওই বাচ্চাটা কিন্তু চলে আসবে কোন আন্ডারে, সিসিএল বা জেসিএল, এই ক্যাটাগরিতে পড়বে, বোঝা গেল। আর বাকিগুলো সবই সেম। অর্থাৎ যে বাচ্চারই মনে হবে, কোনো বাচ্চা ড্রপার হচ্ছে, স্কুলে যায় না, পড়াশোনা করে না, ইনভার্টারে কাজ করছে, চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, এগুলো সবই চলে যাচ্ছে কোন ক্যাটাগরিতে, সিএনসি। আচ্ছা, এদের জন্য কি দরকার, রিহ্যাবিলিটেশন এন্ড সোশ্যাল ইন্টিগ্রেশন আমাদের আইনের পার্ট। স্যার নেক্সট, এটা আমরা করে থাকি এগুলো। আচ্ছা, এই যে বাচ্চাগুলো জুভেনাইল ইন কনফ্লিক্ট উইথ ল, যারা আইনি সংঘাতে জড়িয়ে পড়ে, যে বাচ্চা কোনো ক্রাইম করলে, এক কথায় ক্রাইম শব্দটা আমরা বলতে পারি না, কারণ এক কথায় শিশুরা কোনো অপরাধ করে না, ভুল করে। 18 বছর বয়সের নিচে কেউ ভুল করে না, আমরা তাদের কারেকশন করার চেষ্টা করি। তো এই ধরনের ঘটনা ঘটলে কি করা হয়, আন্ডার সেকশন 14, যে আমাদেরকে ওই as soon as a JCL is apprehended by the police under section 10 rule under section 21 ইত্যাদি, পুলিশ কি করে, স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিটে এটাকে পাঠায়। এই জুভেনাইল কনফ্লিক্ট উইথ ল এরা চলে যাবে কোথায়, বলেছি না আগে, জেজেবিতে চলে যাবে। দেন ওদের প্রক্রিয়াগুলো শুরু হবে, সে বেল পাবে কি পাবে না, বাচ্চাটাকে আবার হোমে রাখতে হবে কি হবে না, ইত্যাদি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ায় সে জড়িয়ে পড়বে। এটা হচ্ছে আমাদের জেসিএল এর পার্ট। আমি এটা গভীরে যাচ্ছি না, আমি শুধু সিএনসিপিতে যাওয়ার স্যার দেখছি। রিহ্যাবিলিটেশন এন্ড সোশ্যাল ইন্টিগ্রেশন আন্ডার আমাদের এই যে অ্যাক্টের আন্ডার সেকশন 40 তে কি বলা আছে এগুলো তো জেনে দিই। অর্থাৎ বাচ্চাগুলোর জন্য আমরা কি করতে পারি, মানে কোন কোন বাচ্চাগুলোর জন্য এই রিহ্যাবিলিটেশন বা সোশ্যাল রিইন্টিগ্রেশন দরকার। পরপর দেখে নাও, সবগুলোই আমাদের জানার মধ্যে, যেমন এডুকেশন দরকার, আফটার কেয়ার দরকার, ভোকেশনাল ট্রেনিং দরকার, সার্ভিস দরকার, ম্যারেজ, অ্যাডাপশন, স্পন্সরশিপ, ফস্টার কেয়ার, রেস্টোর টু ফ্যামিলি। এই শব্দগুলো নতুন নতুন মনে হচ্ছে, জানা নেই এগুলো আমরা ওই আইনি শব্দ আমরা ব্যবহার করি। ফস্টার কেয়ারটা মানে হচ্ছে ওই
শ্রীকৃষ্ণের জন্মের পরে শ্রীকৃষ্ণর মাতা শ্রীকৃষ্ণকে আর লালন পালন করেন কে করেছিল? কে যেন করেছিল? যশোদা করেছিল। যশোদা কে? পালিত মা। এই কনসেপ্ট থেকে আমরা বলি ফস্টার কেয়ার। অর্থাৎ বাচ্চা আমি লালন পালন করতে পারছি না, কিন্তু আমার বাচ্চাটা এবার লালন পালন করছে আমার ভাই এবং ভাই বাবু দিয়ে দিলেন, বা আমার মামাকে মামার বাড়িতে মানুষ আছে। অনেকে দেখো না, ধরো তুমি পড়াশোনা, তোমার বাড়ি বালুরঘাট, তুমি পড়াশোনার জন্য কলকাতায় গেছো, তোমার কাকা থাকে, তুমি ওখানে বড় হচ্ছে, ওখানে পড়াশোনা করছো, দ্যাট ইজ কল্ড ফস্টার কেয়ার। কনসেপ্ট এটা যখন অনেক বড় হয়েছে তুমি বলতে যাচ্ছি না, রেস্টোর টু ফ্যামিলি। অর্থাৎ যখনই কোনো আমরা ওই যেটা বললাম হারিয়ে যাওয়া ছেলে, নিখোঁজ ছেলে, উদ্ধার হয়ে আসা ছেলে, যাদেরকে আমরা পাই, আপাতত টেম্পোরারিলি আমরা কোথায় রাখছি? কোনোটা হোমে রাখছি বা কোনোটা জায়গায় রেখে দিচ্ছি, কিন্তু আমাদের টার্গেট থাকবে তাকে রেস্টোর টু ফ্যামিলি, তাকে বাড়িতে পুনরায় ফেরানো হচ্ছে আমাদের কাজ। আমাদের আইন বলছে তাকে যে করি হোক পরিবারে ফেরানো, তাকে পরিবার দিতে হবে। অর্থাৎ একটা ঘরের মধ্যে তোমাকে যতই ভালো খাবার দিই, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যত রকমই সুবিধা দিই না কেন, তুমি কিন্তু তাতে সন্তুষ্ট হবে না। তুমি কিন্তু ফেরত চাইবে কি? তোমার পরিবার, তোমার সোসাইটি, তুমি যেখানে থাকো, যেখানে যে এনভায়রনমেন্টে তুমি সচ্ছলতা বোধ করো। তো আমরা কি চাই? রেস্টোর টু ফ্যামিলি। স্পন্সরশিপ একটা প্রোগ্রাম, এটা আমাদের এই যে একটা অনুযায়ী এটা চলে। এটা আমাদের জেলাতে এখন এই মুহূর্তে প্রায় 100টা বাচ্চাকে আমরা স্পন্সরশিপ দিই। সেটা কি 6 থেকে 18 বছর পর্যন্ত 6 নিচেও দিতে পারি, স্পেশাল কেসে 6 নিচেও দিতে পারি। যে শিশুটির জন্য এডুকেশনাল সাপোর্ট প্রয়োজন, শুধুমাত্র অর্থনৈতিক কারণে, তার বাবা আছে, মা আছে, সবাই আছে, কিন্তু অর্থনৈতিক কারণে কোনো রকম ভাবেই বাচ্চাটিকে পড়াশোনা করাতে পারছে না, তখন কন্টিনিউ 3 বছর তাকে সরকারি স্কিম একটা রয়েছে, স্পন্সরশিপ স্কিম, সেই স্কিমের মাধ্যমে আমরা মান্থলি 4000 টাকা করে ওই বাচ্চাটিকে পড়াশোনার জন্য দিতে পারি। দ্যাট ইজ কল্ড স্পন্সরশিপ। এটা এসে কি যে এক থেকে এসে ওই ধরনের বাচ্চা, একদম স্পেশাল নিড যে বাচ্চাগুলো, ওটা সিদ্ধান্ত আমরা সিদ্ধপুর থেকে নিই। সিদ্ধপুর আমরা রিকমেন্ড করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠাই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা কি করে? ওদের জন্য ফান্ড অ্যালট করে ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। এটা প্রত্যেক 3 মাস পর রিভিউ হয়, প্রত্যেক 3 মাস পর আমরা মিটিং করে এগুলো ঠিক করি। যাই হোক স্যার, আমরা এই জায়গায় আবার একটু শেষ করবো খুব তাড়াতাড়ি। গতকালকে শিশু পাচারের কথা বলেছিলাম, কিন্তু কেন হয় এই কারণগুলো ঠিকঠাক বলি, তাই না? আমি কারণগুলো একদম এলাবোরেটলি এখানে দেখানোর চেষ্টা করছি। কারা পাচারের শিকার হয়ে পড়ে? সবাই পাচারের শিকার হয় না, অধিকাংশ পাচারের শিকার যারা হয় তারা কিন্তু নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, দারিদ্র। অর্থাৎ পোরেস্ট অফ দ্য পোর ফ্যামিলি টার্গেট, তাদেরকে টার্গেট করা হয়। দেন হচ্ছে লিঙ্গ বৈষম্য, পুরুষ শাসিত মূল্যবোধ যাদের সঙ্গে মিশে আছে মহিলা এবং শিশুদের খারাপ অর্থনৈতিক অবস্থা। অর্থাৎ লিঙ্গ বৈষম্য কিরকম? যে মেয়েদের প্রতি, কন্যা সন্তানদের প্রতি অবহেলা, তার থেকে কিন্তু এই পাচারটা হয়ে যায়। একই পরিবারে হয়তো দেখা গেল যে 3টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ওই পরিবারটি মেয়েগুলোকে সেভাবে দেখছেই না, ছেলেটার প্রতি বেশি নজর দেওয়াতে ওই মেয়েগুলো অনেক সময় এরকম ভার্নারেবল সিচুয়েশনে পড়ে যায়। কন্যা সন্তানের প্রতি বিদ্বেষ, পারিবারিক নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স যদি থাকে, পরিবারে যদি ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, নারী সুরক্ষার জন্য একটা অত্যন্ত কঠোর আইন রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। মনে রাখবেন 2005 সালে এটাও একটা নতুন আইন হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। পারিবারিক গার্হস্থ্য হিংসা, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, বা পুত্র তার মাকে বাবাকে মারধর করছে বা খেতে দিচ্ছে না, বা এই ধরনের যত ঘটনা, ওমেনদের উপরে কোন রকম অত্যাচার যদি কি করছে, স্বামী করতে পারে, স্ত্রী তার শ্বশুর করতে পারে, বাবা করতে পারে, এই কেসগুলো দেখা হয় ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী। তারও একটা অফিস রয়েছে আমাদের জেলাতে। তো দেখা যায় যে পরিবারে বাবা মার মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে, বাবা মার মধ্যে যদি রিলেশন সবসময় ঝগড়াঝাটি গন্ডগোল প্রতি লেগেই আছে, সেই পরিবারের বাচ্চাগুলো পাচারের শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, চাইল্ড ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মূল কারণ হচ্ছে পরিবারে শান্তি নেই। তখন এসে অন্য জায়গায় শান্তি খোঁজার চেষ্টা করে, এত এখানে অসুবিধা, আমি চলেই যাই, থাক বাপ মা থাক, সুখে থাক, আমি চললাম। বাইরে রঙিন জগৎ দেখে ফেলেছি এতদিনে, ফেসবুক ইনস্টাগ্রামে দেখে দিয়েছি, ও চললো দিকে। বাল্য বিবাহ, শিশু পাচার, বিয়ের নাম করে নিয়ে চলে গেল। একটা সময় আমাদের জেলাতে প্রচুর বাইরে থেকে বিয়ে করতে আসতো হিরো,
হিরো চলে এলো, তার সঙ্গে সব লোকজন চলে এলো। যে গ্রামে যায় যাকে তাকে পছন্দ হয়, इसको भाई शादी करेंगे, शादी करेंगे, হ্যাঁ ले लो, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিচ্ছে, খালো এলো সে এলো আলো, বিশাল বিশাল ব্যাপার। গার্জেন ভীষণ খুশি, উল্টো পরিবারের হাতে টাকা পয়সা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। আমি একটা গ্রুপকে আটকেছিলাম, একটাই ছেলে এসছে, তার সঙ্গে আরো 4-5 জন। একই সঙ্গে ছেলেটা 6টা মেয়েকে বিয়ে করেছে আমাদের জেলায়। বিয়ে করছে, এদের গ্যাস করছে এক জায়গায়, একসঙ্গে 6টা মেয়েকে নিয়ে যাবে। আমি 2 দিন অপারেশন চালিয়ে তৃতীয় দিনে শীতের রাতে ধাওয়া করে মাঠের মধ্যে ধরেছে ওই পুলিশ, গোটা গ্রাম ঘেরাও করে। তাকে অ্যারেস্ট করানোর পরে 6টা মেয়ে পাওয়া গেছে। তো এই প্রবণতাটা কমেছে এই কারণে, যেহেতু চারদিকে আমরা এই অ্যালার্টটা পড়াতে পেরেছি, তার জন্য বাইরে থেকে এখন এসে আর বিয়ে করার প্রবণতা অনেক আছে, বলতে এখনো আছে, কিন্তু অনেক কমেছে। এটা 2010-এর আগে এটা মারাত্মক ছিল। তো একটা ছেলে 6টা বিয়ে করবে, এটা কি মানে পসিবল? যাকে দেখে তাকে পছন্দ, মানে আমরা কেমন করে ধরেছিলাম, মানে যে মেয়েটিকে বিয়ে করার জন্য রাজি হয়েছে ছেলেটি, মেয়েটি ওই মেন্টালি চ্যালেঞ্জ, মানে তার কোনো মানে ইয়েই নেই, মেন্টালি তার কোনো মানে বোধ শক্তিই নেই। ছেলেটাকে দেখছি এটা হ্যান্ডসাম ছেলে, একদম হিরো, মানে কি সিনেমা দেখার মতো হিরো, সেই স্যুট টাই প্যান্ট পরা। আমাকে গ্রাম থেকে ফোন করলো আইসিডিএস ওয়ার্কার, ওই দাদা এরকম ঘটনা, এরকম একটা বিয়ে হচ্ছে, আমাকে ছবি পাঠালো, দেখেন এইরকম হিরো আর মেয়েটা কিন্তু এরকম। আমি দাদা আমি যাচ্ছি, আমি অন স্পট চলে গেলাম, গিয়ে দেখছি তখন অলরেডি বিয়ে রানি, ব্যাপারটা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া ইত্যাদি। আমি তখন আগে হোম স্টাডি দেখে নিলাম পরিস্থিতি, তারপরে আইসিকে ফোন লাগালাম যে স্যার ইমিডিয়েট নিড ইউর হেল্প। পুলিশ সঙ্গে সঙ্গে আসলো, অ্যারেস্ট করালাম। অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে কি হলো, কোনো কমপ্লেন হয়নি, থানা থেকে রাতেই ছিলেন। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর 4 দিন খোঁজ দিচ্ছি, শুনছি পাশের আরেকটা গ্রামে আরেকটা মেয়েকে পরে দিলাম, ওখান থেকে কোর্ট থেকে জামিন পেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে গেছে। দেন আমি আবার এবার এসপি অফিসে কমপ্লেন লাগালাম। হ্যাঁ, বিয়ে 6টা মেয়েকে নিয়ে গিয়ে তো নিয়ে যাবে সেক্স ওয়ার্কার করতে, প্রথমে নিয়ে যাবে, বিক্রি করবে। তখন এবার ওই যখন এসপি অফিসে কমপ্লেনটা চলে গেল, তখন এবার পুলিশ এক গাড়ি পুলিশ দিয়ে দিল আমাকে, বললো কোথায় চলে। তখন ধাওয়া করে যখন ধরে, তখন অন স্পট 2টো মেয়েকে পেলাম, আর 3টো মেয়েকে তো বিয়ে করছে, আর 2টো মেয়েকে আরেকজনের বাড়িতে রেখে এসেছে, 6টা মেয়ে। এই যে কাদেরকে টার্গেট করেছে, একদম ডিস্ট্রেস ফ্যামিলি, একদম যে পরিবারের মাথা ছাতা নেই, ডিফ্যাক্ট পরিবার, মানে মা বিধবা, মা অন্য বাসা বাড়িতে কাজ করে, তার মেয়ে অ্যাবনর্মাল, সেই মেয়েকে বিয়ে করতে গেছে। এবার টাকা দিচ্ছে, তাহলে কেন বিয়েকে বিয়ে দেবেন? বিয়ের সমস্ত খরচ তা, উপরন্তু শাশুড়িকে টাকা দিচ্ছে, আর এত প্রণাম করছে শাশুড়িকে, শাশুড়ি তো শেষ। যাকে দেখছে মানে ওখানে কেউ গেলেই মানে প্রণামে ছড়াছড়ি। আরেকটা হচ্ছে পাঁচালে আরেকটা বড় কারণ হচ্ছে পণ প্রথা। এটা বিরাট একটা প্রবলেম। গরিব বাবা মা একটা বিয়ে দিতে গেলে অন্তত 1.5 লাখ 2 লাখ 3 লাখের নিচে বিয়ে দিতেই পারছে না। সেক্ষেত্রে কোনো পাত্র যদি সে বলে মা ये पैसे नहीं लेंगे आप ये रुपया ले लो, তাহলে সেই মা কি করবে? বাচ্চাকে তো বিয়ে দিয়ে দিবে। এত ভালো পাত্র তো পৃথিবীতে মিলবে না। তো আমাদের এই অজ্ঞতা থেকে আমরা কি করছি, সঙ্গে সঙ্গে এই পাত্র হাতছাড়া করছি না। মা किसी को मत बुलाना, कोई गाँववासी को बुलाना नहीं चाहिए, भाई आप शादी कर लो, ওখানে 7 পা ঘুরে নেবে, ऐसा করে ওখানে ঘুরে নেবে, কারেন্টের মতো ওখানে পাক দিয়ে দেবে 7টা। ওকে তো মেয়েটা নিয়ে যেতে হবে না, মুহূর্তের মধ্যে ওটা করে সিঁদুর বিঁদুর লাগিয়ে দিল, চাটা করে নিয়ে চলে। এই পথপ্রথার জন্য কিন্তু অনেক মেয়ে ট্রাফিক হয়ে যায়, দিতে পারছে না, তখন দেন সেকেন্ড অপশন চুজ করছে। আরেকটা হচ্ছে যে দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে বিপদে থাকা মানুষের স্থানান্তর হওয়া, বিশেষত প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ এই যে মাইগ্রেশন হয়ে যাওয়া, ভিন রাজ্যে চলে যাওয়া। যেমন দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিদিন অন্তত 1000-10 মানুষ, কম করে 10,000 মানুষ যারা ভিন রাজ্যে কাজ করতে যায়। এটা কোনোদিন ভেবে দেখেছি আমরা? এখানে কাজ নেই জন্য তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেরল, গুজরাট, ভারতবর্ষের এমন কোনো শহর নেই যে শহরে দক্ষিণ দিনাজপুর লোক নেই।
আবার জেলার লোক নেই। যাই হোক, তো এই যারা বাইরে কাজ করতে যাচ্ছে, বাইরে কাজ করতে গিয়ে তারা কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। ধরা যাক পরিবার নিয়ে গতকালকে গল্প করছিলাম না, পরশুদিন বলেছিলাম, পরিবার সহ গেল, সেখান থেকে তার ছেলে হারিয়ে চলে গেল। এটাকে আমরা বলি আনসেফ মাইগ্রেশন। আমরা কাজের জন্য বা নিজের জীবন জীবিকার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারি, সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি সর্বত্র যেতে পারি, কিন্তু দেখতে হবে আমার যাওয়াটা সেফ না আনসেফ। সাপোজ ধরুন আমাদের এই বালুরঘাট বিএড কলেজের প্রিন্সিপাল ববি ম্যাডাম, ওনার বাড়ি কি এখানে? কোথায় বাড়ি? আসাম বাড়ি। তাহলে উনি এখানে মাইগ্রেশন হয়ে এসে, অর্থাৎ তিনি স্থানান্তরিত হয়ে এখানে এসছেন জীবন জীবিকার সাথে। তাহলে ওনার এই আশাটা সেফ না আনসেফ? কেন সেফ? একটা শ্রমিক আমার এখান থেকে যাচ্ছে, কাজ যারা কোম্পানি থেকে কাজ করছে, সেটা সেফ না আনসেফ? ওয়াই? এই কারণটা ব্যাখ্যা করো, কেন এটা সেফ এটা আনসেফ? মানে ববি ম্যাডাম যখন এখানে আসছে, উনি জানেন যে কোথায় যাচ্ছেন, উনি জানেন কি কাজ করতে হবে, উনি জানেন কাদের সঙ্গে কাজ করতে হবে, উনি জানেন কতদিন কাজ করতে হবে। অর্থাৎ ওনার যে বিষয়গুলো কাজ সেটা সম্পূর্ণভাবে উনি ইনশিওর করে উনি আসছেন। দ্যাট ইজ কল্ড সেফ মাইগ্রেশন। আর ধরুন যে লোকটা হঠাৎ করে একটা গ্রামে ঢুকে গেল, এই যাবি নাকি গুজরাটে দারুণ একটা কোম্পানির কাজ আছে, কি কাজ? আরে 6 টাকা করে দিনে দিবে, খাওয়া দাওয়া সব ফ্রি, আর খাওয়া খাওয়া টাকা রাখ, চল গাড়ি ভাড়া তোকে 2,000 টাকা অ্যাডভান্স করে দিল। পরের দিন লোকটা চলে গেল। ওই লোকটা কিন্তু আর শুনলো না কোথায় কাজ, গুজরাটে কোথায় যাচ্ছি, কোন কোম্পানিতে যাচ্ছি, কাজ সময় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কি এর টার্মস এন্ড কন্ডিশন কি, 600 টাকা দিবে না তার থেকে বেশি দেবে না কম দেবে, কিচ্ছু জানে না। ওই লোকটা বলেছে, ওই থার্ড পার্টি দালাল এসে বললো, ও ব্যাগ পত্রটা চলে গেল। দ্যাট ইজ কল্ড আনসেফ মাইগ্রেশন। এই আনসেফ মাইগ্রেশন যারা হচ্ছে তাদের বহু সমস্যার অন্ত নেই। এরা 5-6 মাস পর থেকেই ওটা ফিল করা শুরু করে। কত কি একদম সমস্ত নিঃস্ব হয়ে ফেরত চলে এসছে, কত কি জীবন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কোনো বেনিফিট পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আর কি লাস্ট পয়েন্ট একটা দেখো এখানে, যে পাচার সম্বন্ধে সচেতনতার অভাব। অর্থাৎ মানুষ যে পাচার হয়, শিশু যে পাচার হয়, এটা আমরা জানি না, আমাদের সচেতনতা নেই। আমারই ছিল না, আমি অন্যকে তোমাদের কি বলবো, আমি জানতামই না যে মানুষ পাচার হয়। 2008 সালে যাদবপুর থেকে এক প্রফেসর আমাকে ফোন করে বলছে, এই দক্ষিণ দিনাজপুর জেলা খুব অ্যালার্মিং ডিস্ট্রিক্ট ইন রেসপেক্ট অফ হিউম্যান ট্রাফিকিং। আমি স্যার ট্রাফিকিং কি? লালবাতি নীলবাতি গাড়ি আটকে উঠলো নো 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 ট্রাফিকিং তুমি জানো না? আমি স্যার শুনেছি করে দিন, পাচার শুনেনি? হ্যাঁ পাচার শুনেছি, আমার যেখানে বাড়ি ওখানে বর্ডার আছে, বর্ডারে প্রচুর মাল পার হয়, চাল জিরা গরু সব যায়, মানুষ যা দেখেছে করে না, মানুষ যায় না। এই মানুষ পাচার হয়? আমি স্যার ভুল বলছেন আপনি, আমার এখানে গরু পার হয়, গরু অব্দি স্যার ঠিক আছে, এই অব্দি আপনি ঠিক বলেছেন, তারপরেরটা কিন্তু মানুষ পাচার হয় না। তো তিনি আমাকে শিখিয়েছিলেন যে হিউম্যান ট্রাফিকিং কি, মানে ওই যে আমার মাথায় খুব ঢুকিয়ে দিয়েছিলেন উনি, আমি এখন ওই ট্রাফিকিং খুঁজে বেড়াই সব জায়গায়। যাই হোক, এগুলো হচ্ছে ট্রাফিকিং এর বিভিন্ন দিক। ট্রাফিকিং করে কি করা হয়, কোথায় নিয়ে যাওয়া হয়? উন্নয়ন নীতির ধরন যা ভ্রমণ, শিল্পায়ন, গ্রাম থেকে শহরে স্থানান্তরণকে বাড়িয়ে দিচ্ছে। এশিয়াতে যৌন বাণিজ্যের বিস্তার, যার জন্য 18 বছরের কম বয়সী মেয়েদের পাচারের ফাঁদে ফেলার ঘটনা বাড়িয়ে দিচ্ছে। এইচআইভিতে আক্রান্ত হওয়ার ভয়ে পুরুষ ক্রেতাদের 18 বছরের কম বয়সী কুমারী মেয়েদের জন্য বাড়তে থাকা চাহিদা পাচারের ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। ব্যক্তি মালিক বা কারখানার সস্তা শ্রমিকের জন্য বাড়তে থাকা চাহিদা পাচারের ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। সস্তা শ্রমিকের এবং ক্রীতদাসের সহজলভ্যতা পাচারের ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। অঙ্গ বিক্রি এবং তার দুষ্টু চক্র, এগুলো হচ্ছে মোটামুটি একটা ছোট ছোট পয়েন্ট, অর্থাৎ পাচারের ইন্ডিকেট করে দিচ্ছে এটা, যে কিভাবে পাচার হয়। মানে আমাদের সেক্টরে আমরা সবসময় বলি, অর্থাৎ শিশু পাচার বা নারী পাচার বন্ধ হবে না, এটা উত্তরোত্তর বাড়বে। কারণ হচ্ছে আমাদের এই ক্রমশ আমাদের এই সমাজ ব্যবস্থা নাগরিক সমাজে কনভার্ট হচ্ছে। গ্রামীণ সমাজগুলো ভাঙতে ভাঙতে সবই নাগরিক সমাজে কনভার্ট হয়ে যাচ্ছে। এই নাগরিক জীবন যত আমাদের বাড়বে, তত
পাচারটা বাড়ে। এটা হচ্ছে ভাইস ভার্সা রিলেশন। এটা ব্যাখ্যা করার অনেক জায়গা আছে, আমি ওদের ঢুকছি না। তাহলে মূলত এই কারণে পাচারের দিকে যায়। স্যার নেক্সট। হ্যাঁ, এখানে পয়েন্টগুলো দেখে নাও যে কি কি কারণের জন্য পাচার হতে পারে। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, কালকে তোমরা প্রথম দিন বলেছিলে যে ইলিগাল অ্যাক্টিভিটিস গুলো, যে বেগিং এর কথা বলেছিলে, কি যেন তোমরা বলেছিলে যে ভিক্ষা পাওয়াটা হলো প্রথম। এই যে এটা কিন্তু ট্রাফিকিং। তো সেকেন্ড পয়েন্ট হলো বেগিং, অর্গান ট্রেড। এটা একটা মারাত্মক চক্র, অর্গান ট্রেড। এটা যে সারাদিন বলতে হবে আমাকে, এটা হচ্ছে এখন ঢোকা যাবে না। অর্থাৎ এক কথা আমরা শুনলে যে কিডনি কেটে নিয়েছে, মুখ কেটে নিয়েছে, অর্গান ট্রেড মারাত্মক র্যাকেট। ড্রাগ পেডলিং এন্ড স্মাগলিং, যত ড্রাগের যে ড্রাগ পাচারের যে ঘটনা সমস্ত বাচ্চাদের করানো হয়। এটা নিউ ট্রেন্ড, বাচ্চাদের করানো হয়। কেন করানো হয়? বাচ্চারা ধরা পড়লে পড়ে তার এগেইনস্টে আইনগত ব্যবস্থা নেব আমি এই জুভেনাইল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অ্যাক্ট দিয়ে, যে আইনে বাচ্চাদের এগেইনস্টে তুমি তেমন কোনো কিছু সাজা দিতে পারবে না। সে যত বড়ই অন্যায় করবে, সে খুন করে এলেও বাচ্চাটা কি হবে শেষ পর্যন্ত, তাকে আমরা কোনো কঠিনতম শাস্তি দিতে পারবো না আমাদের এই আইন অনুযায়ী। সেই জন্য যারা এই ক্রাইম সেক্টরে যুক্ত তারা কি করে, এই কাজগুলো করাতে বাচ্চাদেরকে ইনভলভ করে। বাচ্চারা প্রথমত শার্প হয়, দ্রুত হয়, খুব স্পিডি হয়, খুব তাড়াতাড়ি কাজটা করতে পারে। আর 2 নম্বর হচ্ছে আইন, যদি আইনে ফেসে যায় 7 খুন মার। তাহলে এই জন্য চাইল্ড ট্রাফিকিংটা খুব বেশি। এন্টারটেইনমেন্ট আর স্পোর্ট, এন্টারটেইনমেন্টের জগতে তো জানোই যে বিভিন্ন জায়গায়, এক কথায় বিহার উত্তরপ্রদেশে আমরা দেখি বিভিন্ন মুজরা নাচ, হ্যাঁ, বাইজি নাচ, অমুক তমুক, এই বিয়ে বাড়িতে অমুক বাড়িতে দেখি প্রচুর এক ধরনের মানে নুড নাচ হচ্ছে। এই মেয়েগুলো কিন্তু সব ট্রাফিকিং হয়ে যাবে বেশিরভাগ, সবাই নয়, অন্তত 100টার মধ্যে 99টাই ওদের হিস্ট্রি যদি আমরা চেক করে দেখি, কেস স্টাডি যদি করি, দেখা যাবে যে তারা কোনো না কোনো সময় পাচার হয়ে গিয়ে ওই চক্রে ছুটে পড়েছে, তারা ওই জগতে আছে। অ্যাডাপশন, ম্যাডাম বলছিল অ্যাডাপশনের নাম দত্তক দেওয়া। এই দত্তকের নামে পাচার হয়ে যায়। নিঃসন্তান দম্পতি দত্তক বাচ্চারা, বাচ্চা তার চাই, তখন কি করছে, পারপাস থেকে কিনে চলে আসছে, হসপিটাল থেকে কিনে চলে আসছে, পুরোটাই ইলিগাল। এটাও ট্রাফিকিং এর মধ্যে পড়ে, মানে শিশু বিক্রি, চাইল্ড পাচার এর মধ্যে চলে আসে। এবং ম্যারেজ, বিয়ের নাম করে আমি নিয়ে চলে গেলাম, নিয়ে গিয়ে তারপরে আমি তাকে বিক্রি করে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের চাইল্ড ট্রাফিকিং এর বিষয়। যাই হোক, আমি আজকে আলোচনা বাড়াবো না, ম্যাডাম বলবেন এরপরে। আমি আমার আজকে ট্রাফিকিং এর কথা শেষ করলাম, কালকে মেন্টাল হেলথ নিয়ে বলার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করবো আমাদের চেয়ারপারসন ম্যাডামকে, মাননীয়া মন্দিরা রায় ম্যাডাম, তিনি আজকে কিছু বলবেন আমাদের পরবর্তী সেশনটাতে। অনেকটা সময় নিয়ে ফেললাম আজকে। নমস্কার, সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই। আজকে প্রেজেন্টেশনটা দেখলাম, আজকেরটাও খুব ভালো লেগেছে এবং কালকেও পরশু যেহেতু একটা প্রেজেন্টেশন এখানে হচ্ছে স্লাইড শোর মাধ্যমে, সেই জন্য আমি মৌখিকভাবে তেমন কিছু বলছি না, বলিও নি, কিন্তু আমি একটা জিনিস আমি খুব আপ্লুত, যেটুকু বলেছি সেটুকু আজকে প্রেজেন্টেশনের মধ্যে এসেছে। সেই জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। টু দ্য পয়েন্ট তোমরা বলছো, লিখছো। আজকে যদিও মানে যে সময়ে আমরা আজকে চলছি, তাতে আমাদের একটা বড় বন্ধু আছে, গুগল বন্ধু, তাকে নিয়ে আমরা চলতে পারি, তার কাছে আমরা অনেক কথা জানতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে তোমরা কি কিছু শিখতে পারছো আমাদের এখান থেকে? শিখতে পারছো? তোমরা কাজে লাগাতে পারবে? এটা কাজে লাগাতে পারবে, কারণ কাজে তোমরাই কিন্তু এখন মানে সেই তরুণীর হালটা তোমাদের ধরতে হবে। তো
সেই তরুণীর হাল ধরতে গেলে ছোট থেকে এই কাজটা করতে হবে। তোমরা ছোট, আমাদের কাছে অনেক শিক্ষার্থী, আমরা আগাগোড়াই শিক্ষার্থী, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থী। আজকেও আমি শিক্ষার্থী, আর আজকেও আমি শিখছি। তো তোমরা যে জিনিসগুলো শিখেছ সেগুলো নিশ্চয়ই কাজে লাগাতে পারবে, আমার বিশ্বাস। যারা সুন্দর, আমার সত্যি আমি আপ্লুত, আমার ভালো লেগেছে। আর তোমাদের সুরজ স্যার যিনি বললেন, তিনি সবটাই বলেছেন। এরপরে আর কিছু কিন্তু কোনো রাস্তা নেই, আমাদের কাজের রাস্তা। কারণ আইনি পরিষেবাটা দেওয়ার জন্য অনেক অনেক দপ্তর আছে, আমাদের জানি অনেক দপ্তর আছে আমাদেরকে সাহায্য করবার জন্য। কিন্তু একদম কাছের যদি বলি আমরা একদম মানুষের কাছে, সেটা হচ্ছে আমরা কিন্তু CWC। তাই সুরজ স্যারের ফোন নাম্বার নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোন নাম্বারটা, আমি কাউকে বলেছি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমি আমার ফোন নাম্বারটাকে দিয়ে দিচ্ছি, তারপরে কথাটা বলছি। 943408100100। হ্যাঁ, পুলিশের নাম্বার নয়। এই সম্বন্ধে একটা কথাও আছে, এই 100, এই নাম্বারটা কিন্তু আমার, এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারটা আমার বহু বছরে যখন প্রথম মোবাইল আসে না, তো যখন বাজারে যখন প্রথম মোবাইল হলো, তখন থেকে এই নাম্বারটা, এটা প্রথমে BSNL ছিল, এখন কনভার্ট করে ভোডাফোনে চলে এসেছে, সেটা আলাদা কথা। এই সিমটা আমি নিয়েছিলাম গ্যাংটক থেকে। বালুরঘাটে আমি লাইনে পাইনি, লাইনে এত ভিড় ছিল। গ্যাংটক থেকে আমারই পরিচিত একজন দিয়েছিল। সেই সময় প্রায়শই আমাকে এই মোবাইলে ফোন করে আমাকে বলতো আপনি কোথায় আছেন, চেক হতো ভীষণভাবে, নাম্বারটা কে ব্যবহার করছে ভীষণভাবে চেক হতো। এখন এত নাম্বার আর ওরাও চেক করে না, কোনো কিছু না। তো আমার ছাত্রছাত্রীরাও আছে যারা, তাদেরকে যদি আমি কোনো সময় যদি এই নাম্বারে ফোন করতাম, ওরা ভয়ে ফোনটা ধরতো না। কারণটা শেষে 100 নাম্বারটার জন্য। তো 100 নাম্বারের প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। আমার একটা জরুরি ফোনের দরকার, অথচ জরুরি ফোনটাকেও ধরছে না 100 নাম্বার মনে করে। তো যাই হোক, যখন তোমরা কোনো রকম কোনো পরিস্থিতির সম্মুখীন হবে, তোমরা তো মানে সেই 18-র ঊর্ধ্বে, তোমরা নিজেরা কোনো তো ক্রাইমের মধ্যে বা কোনো রকম CNCB'র মধ্যে তোমরা পড়ছো না, কিন্তু যখন তোমরা দেখবে যে কোনো কিছু হচ্ছে, তখন আমাদের দুজনের ফোন নাম্বার আছে, যাকে খুশি তোমরা ট্রাই করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো। যদি কখনো দেখি যে কোথাও রেস্কিউ করতে আমাদের অসুবিধা হচ্ছে, যেতে পারছি না, তখন আমরা পুলিশ পাঠিয়ে দেবো সেখানে। তোমাদের কোনো কাজে কোনো অসুবিধা হবে না, কেউ তোমাদের কাজে কোনো বাধা দেবে না, এইটুকু আমরা তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তোমাদের কাজের কোনো অসুবিধা নেই, কোনো বরং সমাজের কাজ করতে করতে না একটা প্রবণতা আসবে, অপরের মঙ্গল করার একটা প্রবণতা আসবে। কবি কামিনী রায়ের জন্য কথা তো তোমরা জানো না, আপনারে লই বিব্রত রবিতে আসি নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে ঘরের তরে। তাহলে আমরা তো নিজেদেরকে নিয়ে বিব্রত হতে, শুধু ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, এটার জন্য তো আমরা আসিনি। আমরা বৃহৎ কাজ করতে এসেছি। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আমাদের মনীষী, যার করুণায় আজকে আমরা পড়াশোনা করছি, বিশেষ করে আমরা মহিলা নারীরা, সেই বিদ্যাসাগর মহাশয়কে চিন্তা করো, তিনি আজীবন তো করে গেলেন। নিজের জন্য তিনি কি কিছু করেছেন? তিনি তো পরগীতে নিবেদিতা প্রাণা, কিন্তু পরের জন্য সমস্ত কাজ করে গেছেন। তো আমাদেরও সেই কাজটা তোমাদের মধ্যে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তোমরাই কাজটা করবে, যখন করবে এবং দেখবে আজকে আমরা যে কথা বলে যাচ্ছি, আমরা আসবো, আমরা সবসময় আসবো। যখনই বলবে যে ম্যাম একটু আসতে হবে, অবশ্যই আমি, এবং স্যার তো যাবেন, স্যার তো প্রচুর কাজ করেন। কালকে আমি একটু করে বলেছিলাম শিশুদের কথা। আমাদের শিশুর সংখ্যা তোমরা জানো, শিশুর পরিসংখ্যানটা জানো, কাকে কাকে আমরা শিশু বলছি, এটা একদম মুখস্থ হয়ে গেছে। এখন যদি 18 বছরের 17 বছর 7 মাস বয়সের কেউ এসে যদি বলে আমি তুমি শিশু,
কারণ তোমার ডেট অফ বার্থটা যদি হাতে পাও তার তোমার বলতে পারবে তুমি কথা বলবে তুমি কিন্তু শিশু, হয়তো ঝামেলা করবে কি করে শিশু হয়। শিশু মানে একদম হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে যাবে, শিশু মানে এটা, শিশু মানে যে 18 বছরের মানে 18 বছর নিচে মানে 18 বছর পর্যন্ত যে শিশু, সে শিশুটাও নিজেও জানে না যে আমি শিশু, সেই জন্য এই ঘটনা ঘটছে। এবার আমাদের একটু বেরোতে হবে, আমার একটু জরুরি কাজও আছে, আমাদের সময়ের সীমা শেষ হয়ে গেছে। আমি একটু কয়েকটা কথা এখানে বলবো। বাল্য বিবাহ যেটা বলা হচ্ছে, যেটা সমস্যা, সবটাই সমস্যা। আমি যদি বলি সমস্যা নেই, সবটাতে সমস্যা। শিশুকে নিয়ে সমস্যা আছে, শিশুর অনেক রকম শিশুকে নিয়ে সমস্যা। এবং কি বলবো মানে এই ক্ষেত্রে শিশু বলতে আমি নিজেও একটা মানে এখন হয়তো ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, আমারও হিসেবে হয়তো 16-17 শিশু পড়ছিল না। যাই হোক, বাল্য বিবাহ একটা প্রথা, কিন্তু আমাদের দেশের ইতিহাস মানে আগে থেকে চিন্তা করে দেখো যে বাল্য বিবাহ একটা প্রথা, সেটা বর্তমানে আমাদের বিভিন্ন রকম সমীক্ষায় দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ একটা কুপ্রথা, কিন্তু এটা হয়ে আসছে। আমাদের দক্ষিণ দিনাজপুরে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন বিজেন কৃষ্ণন, উনি কিন্তু একটা প্রত্যয়ী অ্যাপ করেছেন যাতে সেই অ্যাপের মাধ্যমে যাতে কাজটা হয়, বাল্য বিবাহ রোধ করা যায়, এটা তিনি চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে, কিন্তু এটা সম্ভব, এটা খুব কঠিন কাজ। যে কঠিন কাজে নেমে আমরা জানি বিধবা বিবাহ বা সতীদাহর মতো কুপ্রথা যখন আমাদের দেশ থেকে উঠে গেছে, আশা করি সকলের চেষ্টাতে এই বাল্য বিবাহের মতো কুপ্রথা এটাও চলে যাবে। কিন্তু চলে যাবে বলে ভাবছি ঠিকই, কিন্তু যাওয়াটা বড় দুষ্কর, কারণ আমাদের সমাজ ব্যবস্থা একটা অন্যরকম। প্রথম যেটা সুরক্ষা যেটা দেখিয়েছিলেন, দারিদ্রতা। আমাদের সমাজে দরিদ্রের সংখ্যাটা এত বেশি, বাল্য বিবাহের সঙ্গে কি সম্পর্ক আছে সেটাও আমি বলছি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে দরিদ্রতা একটা কারণ। আর একটা কারণ পণ প্রথা, একটা কারণ। পণ প্রথা কি উঠে গেছে? না, উঠে যায়নি। পণ প্রথা একটা কারণ। আর একটা কারণ সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। আর একটা কারণ প্রেম ভালোবাসার একটা কারণ। যেগুলো কারণ বলছি, সে আর একটা কারণ অরাজকতার একটা কারণ। তো বাল্য বিবাহ এইসব কারণের জন্য কিন্তু বাল্য বিবাহটা আমাদের মানে দক্ষিণ দিনাজপুর কেন, পশ্চিমবঙ্গ থেকে দূর করাটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। তবে কোনো মুশকিল না যদি সেই কাজগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়নভাবে বা একদম মনোযোগভাবে কাজগুলো করতে পারি, তাহলে কোনো কাজই কিন্তু কঠিন কাজ নয়। বাল্য বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু ভিকটিম, মেয়েরাই ভিকটিম। কারণটা কি? মেয়েদেরকে কিন্তু মেয়েরা আসলে বোঝা, বাবা মায়ের মেয়েরা বোঝা। একটা সময় ছিল যে বাবা মারাও কিন্তু মানে ছেলে আর মেয়ের মধ্যে শ্রেণী বিভাগ করতেন বাবা মারা। একটা ডিম আসলে পারে, 2টো ডিম বাড়িতে রান্না হচ্ছে, বাড়িতে 3 জন আছে, রান্না হচ্ছে 2টো ডিম, এক ছেলে এক মেয়ে আর মা নিয়ে সংসার, বাবা বাইরে আছে, বাবা বাড়িতে নেই। 2টো ডিম রান্না হয়েছে, একটা গোটা ডিম ছেলের হাতে পাতে পড়লো, আর একটা ডিমটাকে অর্ধেক করে মেয়েকে, আবার একটা অর্ধেকটা নিজে। এটা হয়ে আসে, কারণ মেয়েদেরকে ওইভাবেই দেখা হয়। এবং মেয়েরাও অদ্ভুতভাবে দেখো, ছোটবেলায় থেকে দেখো মেয়েরা পুতুল খেলে, রান্নাবাড়ি খেলে। আমরা বাবা মারাও মেলায় গিয়ে আমরা ওই রান্না, এখন তো সুন্দর গ্যাস দেওয়া সব সেট কিনতে পাওয়া যায়, ওইটাই কিন্তু আমরা মেয়েদেরকে তুলে দিই, অর্থাৎ তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিই তোমার এটা জীবন, এটা তোমাকে করতে হবে। এটাও কিন্তু ঠিক নয়। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এই জায়গা থেকে পরবর্তীতে আমাদের সরে আসতে না, পুতুল খেলা কোনো অপরাধ নয়, কিন্তু পুতুল খেলতে খেলতে মানসিকতাটা ওই বিয়েতে চলে যায়। সেই জন্য পরবর্তী ধাপগুলো আর নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। আমি আমার ক্ষেত্রে বলছি, আমরা 4 ভাই, আমি তাদের একটা বোন। আমার বাবা ভীষণ
খরচের হাত ছিল তার, আর সেই সময় তত সেভিংসের ব্যাপারও ছিল না। আমার মা দুঃখ করে বলেছিল সবকিছু খরচা করে ফেলো, আমার জন্য কিছু তো রাখতে পারে। এটা একান্ত আমার পারিবারিক কথা বলছি, কিন্তু এটা আমার বাবা বলেছিল তোমার কি চিন্তা, আমি চলে গেলে কি হইলো, তোমার 4 ছেলেকে রেখে গেলাম, 4 লাখ রেখে গেলাম, ছেলে না 4 লাখ রেখে গেলাম। বাবা আমাকে কাউন্টের মধ্যে রাখেনি, বাবা আমাকে লাখের মধ্যে ওই ছেলেকে কিন্তু রেখেছে 4 লাখের মধ্যে, আমাকে না। আমি পরবর্তীতে মাকে মজা করে বলেছিলাম ওই ভদ্রলোকের সঙ্গে একদিন তো আমার দেখা হবে, একদিন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে, সেই দিন ভদ্রলোককে বলবো যে বাবা তুমি আমাকে লাখের মধ্যে ফেলোনি, 4 লাখের মধ্যে ফেলেছো, 5 লাখ কেন করোনি? এই 5 লাখ করোনি, এটা আমার জীবনের কথা, এটা সবাই আমাদের কাছে, আমার সামনে যারা আছে সবাইকে এটা বলতে হবে। আমরা মেয়েদের শক্তি কিন্তু অনেক শক্তি, মেয়েদের নারী শক্তি অনেক বেশি। যে জায়গায় আমি আবার আসছি সেটা হচ্ছে যে বাল্য বিবাহের ক্ষেত্রে কিন্তু নারীকে ধরা হয়। আমাদের যে কোর্ট চলছে, কোর্টে কিন্তু মেয়েদেরকে ধরে নিয়ে আসা হয়। আমরা বলি থানাকে ছেলেকে ধরে আনতে পারিনি, ছেলের বয়স কত? কখনো বলে ছেলের বয়স 26 বছর, কখনো বলে 21 বছর, কখনো বলে 18 বছর। যেমন কালকে যেমন এখান থেকে আমি চলে গেলাম, এখান থেকে যাওয়ার পরে আমাদের একটা কেস এসেছিল, তো ছেলে মেয়েটি যেহেতু 11 ক্লাসে পড়ে, ওর পরীক্ষা দেবে, সেই জন্য আর 18 বছর হতেও কয়েক মাস বাকি আছে। আমি আর সুরক্ষা স্যার চাইছিলাম না যে মেয়েটাকে হোমে পাঠায়, আমরা অনেকটা সুযোগ দিয়েছিলাম মেয়েটাকে, কিন্তু মেয়েটা একটাই কথা, মাকে সমানে বলে মাও চাইছে যে মেয়ে তার কাছে থাকো। যেহেতু ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, মেয়েটা বক্তব্য আমি যেতে পারি তোমার সঙ্গে, আগে ছেলেটাকে বের করে নিয়ে আসো জেল থেকে, তারপরে আমি যাব তোমার কাছে, না হলে আমি মরে যাব। কালকের ঘটনা, এখান থেকে যাওয়ার পরের ঘটনা, আমরা হোম করে দিলাম। সুরজ স্যার অনেক বললেন তুই চিন্তা কর, ভালো করে চিন্তা কর, আমিও বললাম কিছুতেই না, ছেলেটাকে নিয়ে আসো বের করে, তাহলে আমি বিয়ে করবো, বাড়ি যাবো, তাহলে আমাকে হোমে পাঠিয়ে দিন। হোমে চলে গেল। আমি মাকে বললাম ওরা 18 বছর যতদিন না হচ্ছে, ইচ্ছা করে বললাম 18 বছরের পরে যদি কিছুদিন রাখা যায়, রাখতে পারি আমরা, সেটাও রাখার অধিকার আমাদের আছে, ততদিন পর্যন্ত ওকে রেখে দিন, ওকে একটু সাহায্য করুন, একে একটু ভালো করে দিন। মেয়েটার সামনে বলিনি, মেয়েটা চলে যাবে, মেয়েটার সামনে বললে পরে ওটা বলা যায় না, বলি না। ছেলেটাকে ছেলে ধরা কিন্তু কম পড়ে। আর বাল্য বিবাহের একটা যে কথা বললাম, দরিদ্রতা, পণ প্রথা অনেক, কেন কিছুটা তো মেয়েরা পালিয়ে যাচ্ছে নিজে থেকে, সেটা তো একটা আলাদা ব্যাপার। ভালোবাসা কোনো অপরাধ নয়, সেই কোনো অপরাধ নয়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে, তার জন্য চলে যেতে পারে, তার আইন তার জানা নাও থাকতে পারে, কিন্তু এখন স্কুলে সব জায়গায় কিন্তু একটা অ্যাওয়ারনেস হয়। অনেক সময় বাবা মারা দিয়ে দিচ্ছে, তার কারণটা কি? ওই যে বাবা মারা একটু করে অল্প করে সঞ্চয় করছে, মেয়ের বিয়ে দিতে হবে, মাথার মধ্যে ওই যে একটু করে ধন সম্পদ যৌতুক যেটা সংগ্রহ করছে, ওটা যেই না মোটামুটি হাতের মধ্যে চলে আসছে, তখন তাদের মনে হচ্ছে এটা যদি রেখে দিই আমার কাছে, তাহলে তো খরচ হয়ে যাবে, মেয়ের বিয়ে, তাহলে আমি যা পারছি একটা বিয়ে দিয়ে দিই। ছেলেদের ক্ষেত্রে কেন হয় না? ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা কেন কম? ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা কম, ছেলে একটা মেয়ে বিয়ে করে ছেলের বাড়িতে যাবে, তাই তো, ছেলের বাড়িতে যাবে, এটাই আমাদের সমাজে। ছেলে আসে না মেয়ের বাড়িতে, খুব কম আছে, আসেই না, ওটা একদম আসলে খুব ভালো হতো, কিন্তু ওরা আসে না। যাই হোক, ছেলেরা যারা আমার এখানে আছো, ছাত্ররা কিছু মনে করো না, এটাই মজা করলাম। হ্যাঁ, এখন সমাজ পাল্টে গেছে, ছেলেরাও কিন্তু আসতে পারে কি না বলো, আসতে পারে। কি মনে হচ্ছে, তুমি বেশ গম্ভীর হয়ে বসে আছো, তোমার মনে হচ্ছে ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে। তাহলে তোমার যদি মদিন প্রয়োজন হয়, তুমি তাহলে যাবে। তুমি চিন্তা করো পরিস্থিতি। তো ছেলেদের কি হয়, তারা মোটামুটি ভাবে তারা জানে যে মেয়েটি আমার কাছে আসছে, তাকে আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, তাকে খাওয়া পড়া বলতে যেটা বুঝতে পারছো তোমরা, তাকে একটা বাসস্থান দিতে হবে। সেটা বাড়ি ঘর তৈরি করতে অটোমেটিক হয়ে তার একটা বয়সটা
ওই সেই 21-22 বছর 23 বছর তারও বেশি হয়ে যায়। সেই জন্য কিন্তু এই যে বাল্য বিবাহ প্রথাতে মেয়েরাই কিন্তু ভিকটিম, মেয়েরাই ভিকটিম। তাই আমাদের কাজ হবে যে আমাদের কাজ হবে মেয়েদেরকে বোঝানো, ওই সমস্ত পরিবারকে বোঝানো একটা মেয়ে মানে কিন্তু শুধু সে একটা বোঝা নয়, একটা মেয়ে ধারক বাহক সবকিছুই তার। তো সুতরাং সেই মেয়েটাকে যত্ন করতে হবে। একটা মেয়েকে বিয়ে দিতে পারে তার শরীরের গঠন অনুসারে, সে তো যদি একটা 13 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়, 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়, তার যখন সন্তান আসবে সেই সন্তানকে জন্ম দিতে গেলে দেখা যাবে সে মাটি মৃত্যু হতে পারে, বা যে সন্তানটির জন্ম হবে সেই সন্তানটাও একদম হয়তো সুস্থ হতে পারবে না, হয়তো হয় না অনেক সময়। তবে এই ব্যাপারটার দিকে আমাদের এই কারণেই কিন্তু আমাদের এই বয়সের সীমা। আগে তো এটা ছিল না, আগে কি ছিল? এটা ছিল না। আমাদের দেখা যাচ্ছে সেই 1917 সালে কি ছিল? 1917 সালে ছিল যে ছেলের বয়স 16 বছর, মেয়ের বয়স 14 বছর। একটা আইনি পরিষেবা, আইনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো হতো। একটা আইনের মাধ্যমে এগুলো দেওয়া হতো। 16 বছর ছেলের বয়স আর মেয়ের বয়স 14 বছর। আস্তে আস্তে অনেক রকম বাজা ঘষা অনেক কিছু করতে 1983-তে এসে দাঁড়ালো সেটা কি ওই একটাই থেকে গেল, সেই 16 আর সেই 14। তারপরে 1912-তে এসে দাঁড়ালো 18 এবং 21। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি এখন কানাঘোষা যেটা শুনতে পাচ্ছি, মেয়েদের বয়সটা আরো এগিয়ে যাবে, অর্থাৎ 18 থেকে মেয়েদেরকেও 21-এ নিয়ে যাওয়া হবে। জানি না এটা কবে কার্যকারী হবে, তবে এরকম কথাও শোনা যাচ্ছে। তখন জানি না সিডব্লিউসিতে যারা থাকবে তাদের কতদিন কত কাজ করতে হবে। 18কে নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে, 21 যদি হয় তাহলে তো আরো মুশকিল। যাই হোক, তোমরা যে কাজগুলো শিখছো এখান থেকে আগামী দিনে সেগুলো কাজে লাগাবে। আমাদের কালকে স্যার যে টাস্ক দিয়েছে তোমরা সেটা নিচ্ছ। আমি কোনো টাস্ক দিইনি, আমার থেকে যদি মনে করো যে এখান থেকে তোমরা কোনো টাস্ক দিচ্ছ তো নিতে পারবে, হ্যাঁ সেটা আলাদা কথা। তো আমাদের স্যালুটে কালকে দুটো গ্রুপকে মানে আমাদের বাকি আছে এখন 3 আর 4, 3-4কে মিলে কালকে একটাই হচ্ছে। কালকে একটা এক্সাম আছে কালকে, ভয়ের কোনো ব্যাপার নেই। পরীক্ষা শুনে হাত পা কাঁপে, ওটার কোনো ব্যাপার নেই। কারণ ওর উপরে একটা তোমাদের হচ্ছে সার্টিফিকেট বোধহয় ইস্যু করা হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার তরফ থেকে আমাদের একটু বেরোতে হবে, আমাদের একটু কাজও আছে। হ্যাঁ, আজকের মতো এই কর্মশালা বা অ্যাওয়ারনেস ক্যাম্প যেটাই বলো না কেন আজকে শেষ করছি। আগামী দিনে আবার দেখা হচ্ছে। ভালো থেকো তোমরা। বক্তব্য সবার শুনলেন। আগামীকাল একটা পরীক্ষার মতো হবে। পরীক্ষা বলে ভীতির কোনো সঞ্চার নেই, ভীতির কোনো ব্যাপার নেই। পরীক্ষা বলতে যা ভীতি তোমাদের ভয় হয়, সেই ভয়ের কোনো ব্যাপার নেই। বুঝতে পারেন যে এখানে পাস ফেলে কোনো প্রশ্নই নেই, কে কতটা নিতে পেরেছে সেটাই প্রমাণ হয়। ঠিক আছে, আগামীকাল সবাই আসবে। ঠিক আছে, পরীক্ষা পাস ফেলে কোনো ঝামেলা নেই, কোনো কিছু চিন্তা করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কালকে আগামী দিন ভোট দেওয়া হবে। যাদের উপর দায়িত্ব আছে কিছু প্রেজেন্টেশন করা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আজকে যারা প্রেজেন্টেশন করেছে খুব ভালো লেগেছে, গতকালও ভালো হয়েছে, এবং এইভাবে যদি তোমরা চালিয়ে যেতে পারো তাহলে দেখবে তোমার এই বিষয়টার উপর একটি সাংঘাতিক অভিজ্ঞতা যোগ্য হতো, এবং আমরা সেই ব্যাপারে আশার আলো দেখতে পাচ্ছি আগামী দিনে। থ্যাংক ইউ। না